করব তোমাদের আপার প্রাইমারি জিওগ্রাফির 5th টপিকটা নিয়ে। ঠিক আছে, তো 5th টপিকে তোমাদের রয়েছে জল বা ওয়াটার সম্পর্কে। তো তোমরা তো আগেই জানো, যারা প্রিভিয়াস ক্লাসেস গুলো করে নিয়েছো তারা দেখেছো আমি জল দূষণ সম্পর্কে কিন্তু ডিটেলে ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি যখন আমরা পরিবেশ সম্পর্কে ক্লাস করেছিলাম, তাই তো? আজকে আমরা ক্লাস করব জল বা ওয়াটার সম্পর্কে। এইবার এই জল বা ওয়াটার সম্পর্কে ক্লাস করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবো, কোথায় কতটা পরিমাণে জল রয়েছে, মানে জলের উৎসগুলো কোথা থেকে জলের উৎস রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা ডিটেল ক্লাস করব। তো এই ওয়াটার টপিকটা থেকেও বা জল টপিকটা থেকেও কিন্তু আমাদের 2 থেকে 3টে ক্লাস লাগবে, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা এই টপিকটাকে কভার আপ করে ফেলবো। ঠিক আছে, আর যারা যারা এমসিকিউ প্র্যাকটিস করছো না তাদেরকে বলবো তোমরা কিন্তু এই অ্যাপে কিন্তু এমসিকিউ প্রোভাইড করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আস্তে আস্তে করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করা স্টার্ট করে দাও এবং ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ওয়াচ করবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। আমাদের আজকের টপিক কি না, জল বা ওয়াটার সম্পর্কে। যেই জল ছাড়া আমাদের বেঁচে থাকা কিন্তু একদমই পসিবল না, সেই জল সম্পর্কে আজকে আমাদের ক্লাসটা কন্ডাক্টেড হবে। তো জল সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই জানবো কি না, জলের কোনো রং আছে, জল দেখতে কেমন, জলের কালার কেমন, জলের গন্ধ কেমন, এই সমস্ত কিছু আমরা জানতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে জলের সংজ্ঞার মতো। ঠিক আছে, তাহলে আমরা কাকে বলবো জল? জল হলো এমন একটা পদার্থ যার কোনো রং নেই, যার কোনো গন্ধ নেই, যার কোনো আকার নেই, যার কোনো আকৃতি নেই। তাহলে জল কি? জল হলো একটা অজৈব, স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন এবং প্রায় বর্ণহীন একটা রাসায়নিক পদার্থ। ঠিক আছে, তাহলে জল কি? জল একটা রাসায়নিক পদার্থ যার কি নেই, যার স্বাদ নেই, যার গন্ধ নেই, যার রং নেই, এমন একটা রাসায়নিক পদার্থ যেটা কিন্তু একদম স্বচ্ছ হয়। ঠিক আছে, এবং যা পৃথিবীর প্রায় কি বলবো 75% অংশ জুড়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি মহাকাশ থেকে পৃথিবীকে দেখি তাহলে দেখতে পাবো নীল রঙের একটা গ্রহ রয়েছে। ঠিক আছে, তাহলে মহাকাশ থেকে যখন তোমরা দেখবে পৃথিবীকে, তখন দেখা যাবে কি না, পৃথিবীকে দেখে মনে হবে যেন নীল রঙের একটা বস্তু বা গ্রহ সেখানটায় রয়েছে। সেই জন্য পৃথিবীকে কিন্তু আবার কি বলা হয় না, নীল গ্রহ নামেও কিন্তু ডাকা হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। কেন বলা হয় নীল গ্রহ? কেননা পৃথিবীতে জলের পরিমাণ এতটাই বেশি যে মহাকাশ থেকে এই জ্যোতিষ্কটাকে প্রায় নীল রঙের, পুরো নীল রঙের একটা জ্যোতিষ্ক মনে হয় দূর থেকে দেখলে, সেই কারণে পৃথিবীকে নীল গ্রহ কিন্তু বলা হয়। তাহলে প্রধান কারণটা কি? এই জল, বেশিরভাগ অংশটাই জল রয়েছে, সেই জন্য কিন্তু একে নীল গ্রহ হিসেবে ধরা হয়। এবং এদিক দেখো কি বলা হচ্ছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলের ও যে কোনো জীবকোষ ও উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান। ডেফিনেটলি জল ছাড়া যে কোনো প্রাণী কোষ বা জীবকোষ কারোরই কি বেঁচে থাকা সম্ভব? কখনোই না। তাই জন্য কি বলা হচ্ছে না, বায়ুমণ্ডলের, আমরা তো বায়ুমণ্ডল সম্পর্কে পড়ে নিয়েছি, বা নেক্সট ক্লাসে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আরেকটুখানি আলোচনা করব। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবে, বায়ুমণ্ডলটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই বায়ুমণ্ডল বলতে কি, যে মণ্ডলটা জল নিয়ে গঠিত, অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জলের মানে ভান্ডার রয়েছে, অভ্যন্তরে রয়েছে, সেই সমস্ত কিছুকে নিয়ে যে মণ্ডলটা, তাকে আমরা বায়ুমণ্ডল বলছি। তাহলে বায়ুমণ্ডলের যে কোনো জীবকোষ বলো, উদ্ভিদ কোষ বলো, তাদের বেঁচে থাকার একটা প্রধান উপাদান কি না, জল বা ওয়াটার। তাই তো? তাহলে আমরা কি পেলাম? জল হচ্ছে এমন একটা অজৈব পদার্থ বা রাসায়নিক পদার্থ যেটা গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং স্বচ্ছ। ওকে, বিশুদ্ধ জল কেমন হয়? স্বচ্ছ। তাই তো? তাহলে ক্লিয়ার হলো জলের সংজ্ঞাটা, আমরা এরকম ভাবে জলের সংজ্ঞাটা বলতে পারি। এইবার কি বলা হচ্ছে দেখো, পৃথিবী পৃষ্ঠে 3 থেকে 4 ভাগ জুড়ে রয়েছে। 3 থেকে 4 ভাগ মানে কি? যদি আমরা 100% কে 4টে ভাগে ভাগ করি তাহলে কি পাবো? তার 3 ভাগ, অর্থাৎ এই 4টে ভাগের মধ্যে 3 ভাগ মানে 75% অংশ জুড়েই কিন্তু রয়েছে কি না, জল। তাহলে বুঝতে পারছো যে পৃথিবীকে যদি আমরা 4টে খণ্ডে ভাগ করে দিই, তার 3টে ভাগে কিন্তু রয়ে গেল জলের পোর্শনে, মাত্র একটা ভাগ রয়েছে স্থল। আমরা বলি 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে 75% কিন্তু কি রয়েছে না, জলভাগ রয়েছে পৃথিবীতে। ঠিক আছে, এইবার এইখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কি রয়েছে না, আমরা কি জানি পৃথিবীর কটা গোলার্ধ? 2টো গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ এবং একটা দক্ষিণ গোলার্ধ। তাই তো? এইবার দেখো, যারা
এর আগে বায়ুর আমি যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন বায়ুমণ্ডলটা পড়াচ্ছিলাম বা বায়ু পড়াতে গিয়ে সেই মনে আছে তোমাদের, যখন আমি ওই অক্ষাংশগুলো পড়াচ্ছিলাম বা ওই যে যে সমস্ত বায়ু প্রবাহগুলো আছে সেইগুলো পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে নিরক্ষরেখা থেকে নিচের দিকে 60 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যদি যাওয়া যায় তখন কি হবে না, তখন কিন্তু জলভাগের পরিমাণটা বেশি বেশি হয়ে যাবে। উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগের পরিমাণটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, এইবার যেহেতু উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা খুবই বেশি, তাই জন্য কিন্তু এই জলের পরিমাণের উপর নির্ভর করেও আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধকে দুটো নাম আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে দেখো, উত্তর গোলার্ধে ধরে নাও 40% স্থল রয়েছে এবং 60% জল রয়েছে, এবং অপর দিকে দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে না 20% স্থল, 20% রয়েছে স্থল এবং 60% না 80% রয়েছে, 80% রয়েছে জল। তাহলে কার পরিমাণটা বেশি দেখো, কোন দিকে জলের পরিমাণটা বেশি? ডেফিনেটলি দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি এবং উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা বেশি। সেই বেসিসে আমরা উত্তর গোলার্ধকে বলতে পারি স্থল গোলার্ধ। ঠিক আছে, মনে রাখবে কোন গোলার্ধকে আমরা স্থল গোলার্ধ বলি? উত্তর গোলার্ধকে আমরা স্থল গোলার্ধ বলে থাকি। এবং দক্ষিণ গোলার্ধকে আমরা কি বলে থাকি? যেহেতু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা খুবই বেশি রয়েছে, তাই জন্য দক্ষিণ গোলার্ধকে আমরা বলে থাকি জল গোলার্ধ। ক্লিয়ার? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোন গোলার্ধকে স্থল গোলার্ধ বা কোন গোলার্ধকে জল গোলার্ধ বলা হয়। তাহলে ক্লিয়ার হলো কোন গোলার্ধ স্থল কোন গোলার্ধ আর কোন গোলার্ধ জল গোলার্ধ। ক্লিয়ার আশা করি। তাহলে এই জন্য বলা হচ্ছে পৃথিবীর প্রায় 4/3 অংশ জুড়েই কিন্তু কি রয়েছে না জল রয়েছে। ওকে, এইবার দেখো হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডলে যে মোট জলের পরিমাণটা ধরলাম আমরা 97%। ঠিক আছে, অর্থাৎ এই 75 ভাগ তো রয়েছে জল, পৃথিবী পৃষ্ঠের সমস্ত জলটাকে আমরা 75 ভাগ ধরছি। পৃথিবী পৃষ্ঠকে 100%, তার 75% জল, 25% স্থল। ঠিক আছে, এই 75%টাকে যদি আমরা আবার 100% হিসেবে গণ্য করি তাহলে সেই 100%-এর মধ্যে 97% কোথায় রয়েছে না মহাসাগরে রয়েছে। ঠিক আছে, যে জলকে আমরা পান করতে পারি না, যে জলটা অব্যবহার্য হিসেবে কিন্তু মহাসাগরে পড়ে রয়েছে। ওকে, ক্লিয়ার? হাইড্রোস্ফিয়ারে বা জলমণ্ডলে উপস্থিত মোট জলের কতটা 97% কোথায় রয়েছে না মহাসাগরে রয়েছে, এবং যা জীবের দ্বারা অব্যবহার্য অবস্থায় পড়ে রয়েছে। আর বাকি হলো 3%। এই 3% জল বিভিন্ন নদী, হ্রদ, জলাধার, ঝর্ণা এই সমস্ত জায়গায় কিন্তু এই বাকি 3% জল রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা সব থেকে বেশি জল কোথায় পেলাম? মহাসাগরে পেলাম। ঠিক আছে, আর তাহলে এই 3% যে আমরা মিষ্টি জল বা স্বাদু জল পেলাম, এই 3%টাকে আবার 100% কল্পনা করো। ঠিক আছে, এই 3%টাকে আবার 100% ধরে নাও। তাহলে এই 3%টাকে 100% ধরলে তার ভাগগুলো দেখো, এই 3%-এর মধ্যে আবার 72.2% রয়েছে হিমবাহ এবং বরফের স্তূপ রূপে, যেটা কিন্তু মানে মহাসাগরের নোনা জল নয়, যেটা অব্যবহার্য অবস্থায় পড়ে তেমনটা নয়, হিমবাহ এবং বরফের স্তূপ আকারে রয়েছে। যেই হিমবাহ বা বরফের স্তূপটা যদি গলে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা সেই জলটাকে ব্যবহার করতে পারবো। তাই জন্য এটা হচ্ছে মিষ্টি জল বা মিঠা জল বা স্বাদু জল। ঠিক আছে, তাহলে 3%-এর মধ্যে এই 3%টাকে আমরা 100% ধরলাম। এই 100%-এর মধ্যে আবার 72.2% রয়েছে হিমবাহ এবং বরফের স্তূপ আকারে, 22.4% রয়েছে ভূগর্ভস্থ জল হিসেবে, তাছাড়াও 0.36% রয়েছে কি হিসেবে না হ্রদ, নদী এবং জলাভূমি হিসেবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই ক্যালকুলেশনটা মনে রাখবে, প্রথম থেকে ভালো করে একবার
মানে মাইন্ড ম্যাপের মতো করে নাও যে পৃথিবীটাকে তুমি 100% ধরো, সেই 100%-এর মধ্যে 75% জল, 25% স্থল। 75% অর্থাৎ 4/3 পেয়ে গেলাম আমরা জল, যেটা পড়ছে বায়ুমণ্ডলের মধ্যে। ঠিক আছে, এইবার এই যে 75%টা আমরা পেলাম সেটাকে আবার 100% ধরে নাও। ঠিক আছে, এই 75%টাকে ধরে নাও 100%। এই 100%-এর মধ্যে আবার কতটা না 97%, কতটা 97% কোথায় রয়েছে? মহাসাগরে রয়েছে। এবং বাকি থাকলো কত? 3%। এই 3% হচ্ছে গিয়ে মিষ্টি জল। ঠিক আছে, এবার এই 3%টা তো একটা জায়গায় নেই, কেননা 97% মহাসাগরে রয়েছে। মহাসাগর ছাড়াও তো জলের আরো অনেক উৎস রয়েছে, তাই না? তাহলে বাকি যে 3% মিষ্টি জল রয়েছে, এই 3%কে আমরা আবার কত ধরে নেব? 100%। এই 100%-এর মধ্যে আবার দেখো 72.2% রয়েছে হিমবাহ বা বরফের স্তূপ আকারে, যেটা গলে গেলে ইন ফিউচার আমরা সেই জলটাকে ব্যবহার করতে পারবো। তারপরে 22.4% রয়েছে ভূগর্ভস্থ জল হিসেবে, অর্থাৎ ভৌম জল রূপে। সেইখান থেকেই আমরা এই মোটরের সাহায্যে বা পাম্প কলের সাহায্যে কিন্তু আমরা জল তুলি, সেইখানে ভূগর্ভস্থ জল হিসেবে বা ভৌম জল হিসেবে 22.4% রয়েছে। তার এবং 0.36% রয়েছে হ্রদ, নদী এবং জলাভূমিতে। ক্লিয়ার? আশা করি স্লাইডটা সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন গোলার্ধকে স্থল গোলার্ধ এবং কোন গোলার্ধকে জল গোলার্ধ বলা হয়, এবং পার্সেন্টেজও তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কত পার্সেন্ট কোন অংশটা রয়েছে, তার জন্য আমরা এই নামের পার্থক্যটা করতে পারছি। ওকে, তাহলে আশা করি তোমাদের সকলের কাছে এই স্লাইডটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো, নেক্সট আমরা দেখব জল সম্পদ, অর্থাৎ জলকে যদি আমরা সম্পদ রূপে গণ্য করি, অ্যাকচুয়ালি জল আমাদের সম্পদই, তাহলে এই জল সম্পদটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কি কি? একটা রয়েছে মিষ্টি জল বা স্বাদু জল, যে জলটা আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করি, সেটা কি না মিষ্টি জল বা স্বাদু জল। এবং লবণাক্ত জল বা যেই জলটা প্রধানত মহাসাগরে বা সাগরে থাকে, সেই জলটা হচ্ছে কি লবণাক্ত জল। এবং ভৌম জল, ভৌম জলের মধ্যেই কিন্তু এইটা ইনক্লুডেড থাকছে, কিন্তু আমরা 3টে সেপারেটে আলোচনা করব, 3টে ভাগে ভাগ করে আলোচনা করছি। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব কি না মিষ্টি জল বা স্বাদু জলকে। ঠিক আছে, প্রথমে আমরা কাকে আলোচনা করব? মিষ্টি জল বা স্বাদু জল নিয়ে আলোচনা করব। দেখো, পৃথিবীতে যত পরিমাণ জল রয়েছে, দেখো পৃথিবীতে কতটা পরিমাণ জল রয়েছে? প্রায় 1500 মিলিয়ন বর্গ কিলোমিটার জল রয়েছে। ঠিক আছে, পৃথিবী যদি হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর প্রায় মানে 75% তো জলই রয়েছে। এবার জায়গা কতটা? প্রায় 1500 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জল দ্বারা কিন্তু আচ্ছাদিত রয়েছে। তবে বেশিরভাগটাই কিন্তু লবণাক্ত। ওই যে বললাম 97% মহাসাগরে রয়েছে, মানে কি সেই জলটা তো লবণাক্তই হবে, তাই না? অব্যবহার্য অবস্থায় পড়ে রয়েছে, তাহলে বেশিরভাগটাই লবণাক্ত। মাত্র 84.4 মিলিয়ন বর্গ কিলোমিটার মিষ্টি জল রয়েছে। ঠিক আছে, টোটাল কতটা? প্রায়, এখানে প্রায় কথাটা সবসময় উল্লেখ করবে, ঠিক আছে, কেননা আমরা এক্সাক্ট কিন্তু জানি না। তাহলে প্রায় 1500 মিলিয়ন বর্গ কিলোমিটার জলের মধ্যে বেশিরভাগটাই লবণাক্ত জল রয়েছে। তার মধ্যে মাত্র 84.4 মিলিয়ন বর্গ কিলোমিটার জল কিন্তু আমাদের মিষ্টি জল বা স্বাদু জল হিসেবে রয়েছে। ওকে, তাহলে এই স্বাদু জল বা মিষ্টি জলের উৎস কোনগুলো? কোন কোন উৎস থেকে আমরা এই মিষ্টি জল বা স্বাদু জলটা পেয়ে থাকি দেখে নিই। দেখো, মূলত হিমবাহ, বৃষ্টির জল, পুকুর, হ্রদ, বড় নদী ইত্যাদি থেকেই কিন্তু পাওয়া যায়। কি কি থেকে পাওয়া যায়? মূলত হিমবাহ, বৃষ্টির জল, পুকুর, হ্রদ, বড় নদী, এই সমস্ত জায়গা থেকে আমরা মিষ্টি জল বা স্বাদু জল গ্রহণ করি। দেখো, মনে হচ্ছে মিষ্টি জল মানে জলটা খেতে কি মিষ্টি হয় সেরকম? দেখো, জলের কিন্তু কোনো টেস্ট হয় না। ঠিক আছে, জল কিন্তু টেস্টলেস বা স্বাদহীন, কিন্তু যেহেতু জলটা স্বাদু জল অর্থাৎ পানযোগ্য, সেই জন্য সেই জলটাকে আমরা মিষ্টি জল বা মিঠা জল বলতে পারি। ঠিক আছে, তাহলে এর উৎস কি পেলাম আমরা? হিমবাহ। হিমবাহটা কিন্তু, হিমবাহ মানে কি বরফ, জলটা বরফ আকারে হিমবাহের মতো আকারে অবস্থায় রয়েছে। এইবার এই হিমবাহটা তো মানে হিমবাহ মানে কি জলটা বরফের আকারে রয়েছে,
যখন এইটা বিভিন্ন রকমের তাপের প্রভাবে এলে যখন সেই হিমবাহটা গলে যাবে, যখন গলে জলে পরিণত হয়ে বিভিন্ন পাহাড় বলো নদী বলো সেই সমস্ত কিছু থ্রু চলে আসবে, তখন তো সেই জলটা আমরা ব্যবহার করতে পারবো। তাই জন্য হিমবাহ একটা উৎস হতে পারে। এছাড়া বৃষ্টির জল তো ডেফিনেটলি উৎস, আমরা ডিরেক্টলি বৃষ্টির জল তো অনেকেই সংরক্ষণ করে রাখে, তাই না? সেই বৃষ্টির জলকে অনেক কাজে লাগিয়ে ব্যবহারও করে। তাহলে বৃষ্টির জলটাও কিন্তু একটা স্বাদু জলের উৎস। এছাড়া পুকুর, হ্রদ, বড় নদী এই সমস্ত কিছু তো রয়েছে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, এর একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি পড়ছে, এটা কিন্তু পুনর্ব্যবহারযোগ্য। কি বলা হচ্ছে, এটা পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ এটা বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা বারবার ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা স্বাদু জলকে বারবার ব্যবহার করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা কোনো একটা জল কোনো একটা কাজে লাগালাম, সেই জলটাকে আমরা সংরক্ষণ করে পরবর্তীতে কিন্তু আবার অন্য কোনো কাজে লাগাতে পারি। ঠিক আছে, তাই বলা হচ্ছে কি না স্বাদু জল পুনর্ব্যবহারযোগ্য। তারপরে পৃথিবীতে জীবনের পাশাপাশি বেঁচে থাকার জন্য জল কিন্তু অপরিহার্য। ঠিক আছে, তাহলে পৃথিবীতে কি বলা হচ্ছে, বেঁচে থাকার জন্য জল একটা অপরিহার্য উপাদান। জল ছাড়া কিন্তু আমাদের বেঁচে থাকা একদমই পসিবল না বা সম্ভব না। ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে এই মেইনলি স্বাদু জল। লবণাক্ত জল কিন্তু আমরা খেতে পারবো না। দেখবে নর্মালি যেটা জল খাবে, জলের কোনো স্বাদ পাবে কোনো স্বাদ পাবে না, কিন্তু জল তোমরা অটোমেটিক খেয়ে নিতে পারবে। তাই বলো কি সেই জলে লবণ নেই? ডেফিনেটলি আছে লবণ, কিন্তু মানে কি বলবো সীমিত পরিমাণে রয়েছে। যেই জলটা খেলে বা যেই লবণ মেশানো জলটা খেলে, লবণ মানে কি অ্যাকচুয়ালি ওখানে খনিজ পদার্থ রয়েছে, আর যেই খনিজ পদার্থগুলো আমাদের প্রয়োজন, যেগুলো খেলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেটা ওভার রয়েছে বা বেশি পরিমাণে রয়েছে। এইবার যদি আমরা সমুদ্রের জল খাই, মানে কি সেখানে লবণের পরিমাণটা অত্যধিক বেশি রয়েছে, তাই জন্য কি হয় না আমরা কিন্তু সেই জলটা খেতে পারি না, কেন আমাদের প্রচন্ড লবণাক্ত লাগে। তাই জন্য কি বলা হচ্ছে না এই স্বাদু জলটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, কেননা স্বাদু জলে লবণের পরিমাণটা কম থাকে বা সীমিত থাকে, অর্থাৎ থাকে না বললেই চলে, আমরা জানি যে থাকে না, কিন্তু থাকে সীমিত পরিমাণে, যেটা আমাদের খাওয়ার জন্য বা আমাদের জন্য উপযোগী। ওকে, ক্লিয়ার? তাহলে এই স্লাইডটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো এইগুলো মিষ্টি জলের কিন্তু উৎস, এগুলো হিমবাহ আকারে সঞ্চিত রয়েছে, হিমবাহ বা বরফের স্তূপ আকারে রয়েছে। এগুলো যখন সূর্যাস্ত গলে যাবে, গলে গলে এই যে জলে পরিণত হবে, সেই জলটা কিন্তু আবার বিভিন্ন পাহাড় বলো, অন্যান্য জলাভূমি বলো, নদী বলো, ঝর্ণা বলো, তার থ্রু কিন্তু নেমে আসবে, তখন সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, ক্লিয়ার? এরপরে কি রয়েছে দেখো, এর গুরুত্ব। স্বাদু জলের গুরুত্ব কতখানি? সকলেই আমরা জানি স্বাদু জলের গুরুত্ব কতখানি, যেটা ছাড়া আমাদের বেঁচে থাকাই সম্ভব না, তার গুরুত্ব তাহলে কতখানি হতে পারে ভেবে নাও একবার। তাহলে কি বলা হচ্ছে, পানীয় জল হিসেবে এটা ব্যবহার করা হয় স্বাদু জলটা, তাই না? আমরা তো সমুদ্রের লবণাক্ত জলটা পানীয় জল হিসেবে গ্রহণ করি না। এইবার যেখানে সমুদ্রের জল মানে সমুদ্রটাই প্রধান উৎস পানীয় জলেরও, সেইখানে আবার অনেক রকমের পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিগুলো থ্রু কিন্তু আমরা কি করতে পারি না লবণাক্ত জলটাকে আমরা স্বাদু জলে পরিণত করতে পারি। সেই পদ্ধতিগুলো আমি আসছি আস্তে আস্তে, তখন যখন আমি পদ্ধতিগুলোর কথা বলবো, জলকে পরিশুদ্ধ করার পদ্ধতিগুলোর কথা, তখন কিন্তু জানতে পারবে যে কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা জলকে পরিশুদ্ধ করতে পারি এবং পানীয় জলের যোগ্য বানাতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে এক নম্বর কি আমরা পয়েন্ট পেলাম এর গুরুত্ব হিসেবে, যে পানীয় জল হিসেবে এর গুরুত্ব কিন্তু অনেক রয়েছে, কারণ আমরা স্বাদু জলকেই পানীয় জল হিসেবে গ্রহণ করে থাকি। তারপরে কি রয়েছে, কৃষি বা সেচ। এবার দেখো, কৃষি বা সেচ কার্যে যদি আমরা সমুদ্রের লবণাক্ত জল দিই, তাহলে কি ভালো কৃষিকাজ হবে এখানে? ডেফিনেটলি হবে না। তাই জন্য কি এই স্বাদু জলগুলো, অর্থাৎ বৃষ্টির জল বলো, বিভিন্ন পুকুর, নদী, হ্রদ, এই সমস্ত কিছু জল বলো, এই জলগুলোকেই কিন্তু আমরা কৃষি কাজে সেচের জল হিসেবে ব্যবহার করে থাকি। কাউকে দেখবে না তোমরা যে সমুদ্রে গেছে, পুরী গেছে, দীঘা গেছে, যেখান থেকে জল নিয়ে এসে তারা কৃষি কাজে ব্যবহার করছে, এরকম তোমরা কখনো দেখতে পাবে না। সবসময় কি দেখা যায় না, ভৌম জল থেকে
অর্থাৎ মাটির তলা থেকে জল তুলে হয়তো সেচ কার্য করা হচ্ছে, বৃষ্টির জলকে ধরে রেখে সেচ কার্য করা হচ্ছে, নদীর জলকে নিয়ে সেচ কার্য করা হচ্ছে। তাহলে কি এইগুলো সমস্ত কিছুই কি, এই সমস্ত কিছু তো স্বাদু জল বা মিষ্টি জল, তাই না? তারপরে কি শিল্প কারখানায়, শিল্প কারখানাতেও জল ব্যবহার করা হয়। কেন কেন ব্যবহার করা হয় শিল্প কারখানাতে? বিভিন্ন রকমের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলোকে শীতলীকরণের জন্য, যন্ত্রপাতিগুলো তো গরম হয়ে যায় ব্যবহার করতে করতে, সেই যন্ত্রপাতিগুলোকে শীতলীকরণের জন্য, অর্থাৎ শীতল করার জন্য বা ঠান্ডা করার জন্য কিন্তু কি ব্যবহার করা হয়? প্রচুর পরিমাণে জল ব্যবহার করা হয়। এছাড়াও জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, যেটাও একটা শিল্প, জলবিদ্যুৎ শিল্প, তাই না? তাহলে কি জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়াও আর অন্যান্য অনেক কাজ করা হয়, জল ছাড়া তো কোনো কাজই পসিবল না, তাই না? যে কোনো শিল্প কারখানাতে জল একটা অন্যতম প্রধান উপাদান, তাই না? একটা কাঁচা মাল হিসেবে কাজ করে জল। তাহলে কি তার জন্য কি বলা হচ্ছে না, শিল্প কারখানার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি না, জল বা স্বাদু জল বলতে পারো মেনলি। তারপরে কি বলা হচ্ছে, জলজ প্রাণীর বাসস্থান হিসেবে। ডেফিনেটলি আমাদের মানুষের বাসস্থল কোনটা? স্থলভাগ। কিন্তু যারা জলজ প্রাণী, মাছ, কুমির, তারপরে অন্যান্য মাছ, কুমির, অক্টোপাস, অন্যান্য যে কোনো বড় মাছ, যে কোনো জলজ প্রাণী, তাদের বাসস্থান কোথায়? জল। তাহলে জলজ প্রাণীর বাসস্থান হিসেবে কাজ করবে কে? ডেফিনেটলি জল, তাই তো? তাই জন্য কি বলা হচ্ছে, জলজ প্রাণীর বাসস্থান হিসেবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কি, স্বাদু জল। ওকে, ক্লিয়ার? অনেক অনেক প্রাণীরা লবণাক্ত জলেও সার্ভাইভ করতে পারে, কিন্তু অনেক অনেক প্রাণী আছে যারা কিন্তু লবণাক্ত জলে সার্ভাইভ করতে পারে না, যারা একমাত্র স্বাদু জলে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে? তাই জন্য জলজ প্রাণীর বাসস্থান হিসেবেও কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের স্বাদু জল। নেক্সট কি রয়েছে দেখো, সমস্যা। যদি এই স্বাদু জলটা না থাকতো তাহলে কি সমস্যা হতো, বা কি কি ভাবে এই স্বাদু জলটা মানে দূষিত জলে পরিণত হচ্ছে? প্রথমে কি রয়েছে দেখো, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির জন্যও কিন্তু মানে স্বাদু জলের সংকট দেখা দিতে পারে। কেননা দিন দিন কি হচ্ছে, জনসংখ্যার পরিমাণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে, তাই তো? এইবার যদি জনসংখ্যার পরিমাণটা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়, তাহলে পানীয় জলের তো সংকট সৃষ্টি হবে। যে সমস্ত এলাকায় জলের পরিমাণটা খুবই কম, অর্থাৎ মানুষের পানযোগ্য জলের অভাব দেখা যায়, এবার সেই সমস্ত এলাকায় যদি জনসংখ্যার পরিমাণটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো সেইখানে পানীয় জলের সংকট দেখা দেবে। তাই বলা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি একটা অন্যতম সমস্যা কিন্তু। ঠিক আছে? আমরা এখানে কি নর্মালি হিউজ পরিমাণে জল পাচ্ছি, অনেক অ্যামাউন্টে জল পাচ্ছি, তাই জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যে সমস্ত এলাকায় জলের সংকট দেখা দেয় বা জলের জলস্বল্পতা দেখা যায়, সেই সমস্ত এলাকায় কি হবে, জলের সংকট দেখা দেবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি একটা অন্যতম প্রধান সমস্যা। ঠিক আছে? তারপরে কি অতিরিক্ত ব্যবহার। এই যে আমরা এখন জল পাচ্ছি, মোটর চালিয়ে দিচ্ছি, মাত্রাতিরিক্ত হারে জল পেয়ে যাচ্ছি, তাই ইচ্ছে মতো জল ব্যবহার করছি, স্নান করতে গিয়ে বালতির পর বালতি জল নষ্ট করে ফেলছি। তাই জলের অতিরিক্ত ব্যবহার। আমরা জলটা পাচ্ছি কোত্থেকে? ভৌম জল থেকে তুলছি না, আমরা ভূগর্ভ থেকে জলটাকে তো আমরা তুলে নিচ্ছি। এইবার যদি আমরা এত মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভে জলটাকে বাইরে তুলে ফেলি, তখন কি হবে? তখন তো ভূগর্ভে স্বাদু জলের সঞ্চয়টা আস্তে আস্তে কমে যাবে, তাই না? তখন তো ইন ফিউচার কি হবে, আমাদেরই ক্ষতি হবে। তাহলে কি বলা হচ্ছে, জলের অতিরিক্ত ব্যবহারও কিন্তু একটা অন্যতম সমস্যা স্বাদু জলে। তাহলে যদি পরবর্তীকালে আমরা এত পরিমাণে জল ব্যবহার করতে 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 এমন জায়গায় পৌঁছলাম যে ভৌম জলস্তরে বা ভূগর্ভের অভ্যন্তরে কিন্তু জল নেই, স্বাদু জল নেই, তখনও কিন্তু আমাদের পানীয় জলের সংকট দেখা দেবে। তাই স্বাদু জলটাকে কিন্তু আমাদের খুব মেপে ঝুঁকে খরচা করতে হবে। ওকে? তাছাড়া শিল্প বর্জ্য। এই যে সমস্ত শিল্প কারখানায় যে সমস্ত জল ব্যবহার করা হচ্ছে, এবার শিল্প কারখানায় যখন স্বাদু জলটা ব্যবহার করা হচ্ছে, শিল্প কারখানা মানে কি, সেখানে অনেক বর্জ্য পদার্থ রয়েছে। এবার স্বাদু জলটা বর্জ্য পদার্থের সঙ্গে মিশে জলটা কেমন জল তৈরি হয়ে যাবে? দূষিত জল হয়ে যাবে। তাহলে এই দূষিত জলটা কি করছে, স্বাদু জলকেও কিন্তু দূষিত করে দিচ্ছে। ঠিক আছে? তাই বলা হচ্ছে শিল্প বর্জ্য কিন্তু অন্যতম একটা সমস্যা। তারপরে কি রয়েছে, কীটনাশক। আমরা
কৃষি ক্ষেত্রে কি করছি, প্রচন্ড পরিমাণে কীটনাশক ব্যবহার করছি, তাই তো? এই কীটনাশক গুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে না, কৃষি ক্ষেত্রে তো সমস্যা হচ্ছেই হচ্ছে। এইবার এই কীটনাশক মিশ্রিত যে জলটা বা আবর্জনাটা সেটা কোথায় গিয়ে মিশবে আলটিমেটলি, কোনো নদী বা হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশবে, যেটা কিন্তু স্বাদু জলের একটা উৎস, তাই তো? এইবার সেখানে মেশার ফলে কি হবে, সেই স্বাদু জলটাকে কিন্তু দূষিত করে দেবে। তাই জন্য বলা হচ্ছে কীটনাশক একটা অন্যতম সমস্যা। নিকাশি জল, এই যে ড্রেনের জলগুলো ফেলা হচ্ছে, নিকাশি জল দেখতে পাচ্ছ, ড্রেনের জলগুলো এত পরিমাণে যে ড্রেনের জল ফেলা হচ্ছে, সেই ড্রেনের জলটা আলটিমেটলি কোথায় গিয়ে মিলবে, এই যে শিল্প কলকারখানার নোংরা জলগুলো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশছে। তারপরে এই যে ড্রেন দেখতে পাচ্ছ, ড্রেনটা আলটিমেটলি কোথায় গিয়ে মিশবে, কোনো একটা নদী বা হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশবে। তাহলে এই যে নোংরা জলগুলো জলের সঙ্গে, স্বাদু জলের সঙ্গে মিশে যাচ্ছে, এই নিকাশি জলগুলো, তখন কি হচ্ছে, আলটিমেটলি স্বাদু জলের পরিমাণটা কমে যাবে, তাই না? তাহলে এই ছিল হচ্ছে আমাদের স্বাদু জলের সমস্যাগুলো। খুবই সহজ, একটুখানি জাস্ট পড়লেই বুঝতে পারবে, কোনো আহামরি কোনো ব্যাপার নয় এগুলো। তাহলে আমরা কি কি পড়লাম, জল সম্পদে আমরা কি কি পড়বো বলেছিলাম, একটা স্বাদু জল, লবণাক্ত জল এবং ভৌম জল, তাই তো? তাহলে আমরা স্বাদু জলটাকে দেখে নিলাম। এইবার দেখবো হচ্ছে কি লবণাক্ত জল। ঠিক আছে, কি দেখবো আমরা, লবণাক্ত জল বা লবণ মিশ্রিত জল। কি বলা হচ্ছে, যে জলে দ্রবীভূত লবণের পরিমাণটা বেশি থাকে, যে জলে দ্রবীভূত লবণের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি না, NaCl। ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, NaCl। এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কি বলা হচ্ছে, যে জলে দ্রবীভূত লবণের পরিমাণটা বেশি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা NaCl এর পরিমাণটা বেশি, তাকেই বলা হয় লবণাক্ত জল। আর পৃথিবীতে প্রায় 97% লবণাক্ত জল, তাই না? কারণ আমরা কি দেখলাম, যদি আমরা পৃথিবীর 75% জলটাকে 100% কল্পনা করি, তার মধ্যে 97% কোথায় রয়েছে, মহাসাগরে রয়েছে, বাকি 3% স্বাদু জল। তাহলে মহাসাগরে রয়েছে মানে কি, সে জলটা কেমন হবে, সে জলটা ডেফিনেটলি লবণাক্ত হবে। তাই জন্য বলা হচ্ছে, দেখো আবার এখানটায় তোমরা রিলেট করতে পারবে যে পৃথিবীর প্রায় 97% কি লবণাক্ত জল হিসেবে রয়েছে। ওকে, তাহলে এর উৎস কোনগুলো কোনগুলো হবে, ডেফিনেটলি প্রথমেই তো কি হবে, মহাসাগর হবে। মহাসাগর, সাগর বা সমুদ্র, লবণাক্ত হ্রদ, এই সমস্তগুলো কিন্তু কি না লবণাক্ত জলের প্রধান উৎস। ঠিক আছে, এবার আমরা দেখব কোন কোন পদার্থে বা খনিজে লবণের পরিমাণটা কতটা বেশি পরিমাণে রয়েছে বা কতটা পরিমাণে লবণ রয়েছে। এই স্লাইডটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখো সোডিয়াম ক্লোরাইড এই খনিজটায় লবণের পরিমাণ কত রয়েছে, সব থেকে বেশি 77%। কি বললাম, সব থেকে বেশি লবণ কোথায় থাকে না, সোডিয়াম ক্লোরাইডে। ঠিক আছে, সব থেকে বেশি লবণ কোথায় থাকে, সোডিয়াম ক্লোরাইডে। তারপরে কি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কত পার্সেন্ট রয়েছে, 10%। তারপরে কি রয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট, কত পার্সেন্ট লবণের পরিমাণ রয়েছে, অনলি 5%। তারপরে রয়েছে ক্যালসিয়াম সালফেট, কত পার্সেন্ট লবণের পরিমাণ রয়েছে না, 3%। তারপরে কি রয়েছে, পটাশিয়াম লবণ, সেখানে লবণের পরিমাণটা কত, ওই ধরে নাও প্রায় 1%। এইগুলো মনে রাখবে, সমস্ত কিছুতে কিন্তু প্রায় কথাটা উল্লেখ করবে। ঠিক আছে, কেননা আমরা এক্সাক্ট জানি না, তাই জন্য প্রায় একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয়। ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারি লবণাক্ত জল কোনগুলো, যেই সমস্ত জলে লবণের পরিমাণটা অত্যধিক বেশি থাকে, অর্থাৎ NaCl এর পরিমাণটা বেশি থাকে, তখন তাকে আমরা বলি লবণাক্ত জল। আর এটা পৃথিবীর প্রায় 97% অঞ্চল জুড়ে রয়েছে। এবং কোন কোন খনিজে লবণের পরিমাণ কতটা সেটা তোমরা দেখতে পেয়ে গেলে, কেমন, সোডিয়াম ক্লোরাইড বা NaCl 77%। সব থেকে মনে রাখবে যে আমাদের লবণের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, NaCl, সেখানেই সব থেকে বেশি লবণের পরিমাণটা থাকে, প্রায় 77%। তারপরে রয়েছে ম্যাগনেসিয়ামে 10%, ম্যাগনেসিয়াম সালফেটে 5%, সরি এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, দুটো, একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে 10%, ম্যাগনেসিয়াম সালফেটে 5%। তারপরে কি, ক্যালসিয়াম সালফেটে 3% এবং পটাশিয়াম লবণে 1%। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট কি রয়েছে, দেখো
এর গুরুত্ব, অর্থাৎ এই যে লবণাক্ত জলগুলো রয়েছে, এই লবণাক্ত জলের গুরুত্ব কোথায়? প্রথমেই জলবায়ু নিয়ন্ত্রণে। জলবায়ু নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু পৃথিবীর 97% জল, অর্থাৎ মানে বায়ুমণ্ডলের, পৃথিবীর না, হাইড্রোস্ফিয়ারের প্রায় 97% জল রয়েছে, 97% লবণাক্ত জল রয়েছে। ও কি করতে সাহায্য করে? না, জলবায়ু নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। এছাড়াও সামুদ্রিক জীববৈচিত্র্য মেনটেন করে। দেখো, আমাদের নদী, হ্রদ, পুকুর, জলাশয়, এই সমস্ত জলাশয় বা জলাভূমিগুলিতে যে পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে, জলজ উদ্ভিদ বা প্রাণীর জীববৈচিত্র্য রয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি গুণে ভালো জীববৈচিত্র্য কোথায় রয়েছে? না, সমুদ্রে বা সাগরে, মহাসাগরে। ঠিক আছে, যে সমস্ত জায়গায় লবণাক্ত জল, সেই সমস্ত এলাকায় কিন্তু জীব বৈচিত্র্য খুব ভালো দেখা যায়। তোমাদের ছবিতে দেখতে পাবে যে দেখো কি ভালো জীব বৈচিত্র্য, অর্থাৎ এটা কিন্তু সমুদ্রের অভ্যন্তরে, সমুদ্রের ভেতরে, সাগর বা মহাসাগরের ভেতরে জীব বৈচিত্র্য। সাগর বা মহাসাগরের মধ্যে জীব বৈচিত্র্যকে মেনটেন করতে, বজায় রাখতে কোন জল সাহায্য করছে? তা লবণাক্ত জল। ওকে, তারপরে কি রয়েছে? পরিবহনে। আমরা নর্মালি কি পুকুর দিয়ে পরিবহন করি? পুকুর দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি। কোন একটা পুকুর রয়েছে, আমি এপার থেকে ওপারে চলে গেলাম পুকুরে নৌকাতে করে, কি ব্যবসা করব আমি ওখানে? আমি কোনো মানে হয় না। তাহলে পরিবহনটা কেন এতটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? কেননা লবণাক্ত জল কোথায় দেখতে পাওয়া যায়? মহাসাগর, মানে সাগর বা মহাসাগরের, সমুদ্রে, তাই তো? এইবার একটা দেশের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্যের জন্য কোন পথটা সব থেকে বেশি অ্যাফোর্ডেবল, কোন পথটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে কি জলপথ। কোন জলপথ? সাগর বা মহাসাগরের জলপথ। আর সেই জলপথের জলটা কেমন? লবণাক্ত জল। তাই জন্য বলা হচ্ছে যে পরিবহনের জন্য কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ কি না, এই লবণাক্ত জল, যেটা কোথায় রয়েছে? সাগর বা মহাসাগরে রয়েছে। এছাড়াও লবণ উৎপাদন। ধরে নাও আমরা যে কোনো খাবার খাচ্ছি, যে কোনো খাবারে যদি আমরা এক চিমটা লবণ না দিই, সেই খাবারটা কি আমাদের টেস্ট লাগে? মনে হয় না টেস্টলেস খাবার খাচ্ছি আমরা? ঠিক তাই জন্যই এই যে লবণ, এত পরিমাণে লবণের দরকার, আমরা যে কোনো খাবারে লবণ খেয়ে নিতে পারি, তাই তো? আমরা ভাতের সাথে লবণ খাই, তরকারির সঙ্গে লবণ খাই, কাঁচা আমের সাথে লবণ খাই, মানে যে কোনো কিছুর সাথেই কিন্তু আমরা আমাদের মানে প্রত্যেক দিনের সঙ্গেই লবণটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এত পরিমাণ লবণ যে প্রতিটা মানুষের সঙ্গেই জড়িত, প্রতিদিনের সঙ্গে জড়িত, এই লবণটা কোত্থেকে আসবে? লবণাক্ত জল থেকেই কিন্তু আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই লবণাক্ত জল থেকে কি তৈরি হয়? না, লবণ তৈরি হয়। তোমরা নিজেরাও কিন্তু লবণ তৈরি করতে পারবে। কেউ কখনো সাগরে, মহাসাগরে গেলে সেখান থেকে 1 বোতল 2 বোতল জল বাড়ি নিয়ে আসবে। ঠিক আছে, এইবার জলটা নিয়ে আসার পরে সেই জলটা একটা যে কোনো পাত্রে হোক বা বোতলেই হোক না কেন, রোদ্রে দিয়ে রাখবে। দেখবে জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে উবে যাবে, কিন্তু লবণটা সেই পাত্রটার নিচে থিতিয়ে পড়ে থাকবে, সেখান থেকে তোমরা লবণ পেয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু লবণ তোমরা বাড়িতে নিজেরাই উৎপন্ন করতে পারবে। কিন্তু এছাড়া অন্য প্রসেস তো রয়েছে, যেগুলো সাগরে, মহাসাগরে প্রচুর পরিমাণে, মানে তার আশেপাশের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন করা হয়। ঠিক আছে, তাহলে লবণ উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি জল? না, লবণাক্ত জল। আমরা স্বাদু জল থেকে কিন্তু লবণ তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে লবণাক্ত জল থেকে আমাদের লবণ তৈরি করতে হবে। তাছাড়া কি রয়েছে? এই জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা কোথায় দেখা যায়? নদীতে দেখা যায় না পুকুরে দেখা যায়? ডেফিনেটলি সমুদ্রে দেখা যায়। তাহলে সমুদ্রে কোন জল রয়েছে? লবণাক্ত জল রয়েছে। আর যেইখানে জোয়ার আর ভাটা হচ্ছে, সেই জোয়ার ভাটার শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কি উৎপন্ন করি? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি না? তাহলে জোয়ার ভাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি উৎপন্ন করছি? বিদ্যুৎ শক্তি কিন্তু উৎপন্ন করছি। তাহলে লবণাক্ত জলের গুরুত্ব বুঝতে পারলে কতটা গুরুত্বপূর্ণ লবণাক্ত জলটাও। দেখো নেক্সটে কি রয়েছে? নেক্সট রয়েছে সমস্যা।
কি কি সমস্যা হতে পারে। যেমন আমরা স্বাদু জলের সমস্যা দেখলাম, তেমনই আমরা কি দেখবো না লবণাক্ত জলের সমস্যা। প্রথমে রয়েছে দেখো সরাসরি পানযোগ্য নয়। ডেফিনেটলি তুমি সমুদ্রে স্নান করতে যাবে, দেখবে মুখে একটুখানি জল চলে যায় যদি বাই চান্স, তবু আমরা থুতু করে ফেলে দিই, তাই তো? তাই কেননা ওখানে লবণের পরিমাণটা এতটাই বেশি থাকে যে আমরা সরাসরি সেই জলটা খেতে পারি না। তাহলে লবণাক্ত জল আমরা সরাসরি পান করতে পারি না, তাই সরাসরি পানযোগ্য নয়, এটা একটা সমস্যা। তারপরে কৃষিতে ব্যবহার সীমিত। আমরা কি কৃষিতে লবণাক্ত জল ব্যবহার করি? যেটা আমি একটু আগেই বললাম যে কাউকে কি দেখেছো সে সাগর বা মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে এসে কৃষিকাজে ব্যবহার করছে স্বাদু জলের পরিবর্তে? কখনোই না। কোথায় ব্যবহার করা হয় না, একমাত্র স্বাদু জলকে কৃষিকাজে ব্যবহার করা হয়। তাহলে কৃষিতে ব্যবহারটা কিন্তু খুবই সীমিত। ব্যবহার হলেও ধরে নাও 99% ব্যবহার হচ্ছে স্বাদু জল, তার মধ্যে হয়তো 1% কোনো কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে লবণাক্ত জল। তারপরে কি রয়েছে, ডিস্যালিনেশন কিন্তু ব্যয়বহুল। এইবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ম্যাম ডিস্যালিনেশনটা আবার কি? দেখো, ডিস্যালিনেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, কি এটা? এটা একটা প্রক্রিয়া যার সাহায্যে কি করা হয়, যার সাহায্যে জল থেকে লবণকে পৃথক করা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, ডিস্যালিনেশন হলো এমন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, লবণাক্ত জলটা থেকে কিন্তু আমরা জল এবং লবণকে পৃথক করতে পারি। ঠিক আছে, কি করতে পারি আমরা, জল এবং লবণ থেকে জলটাকে এবং লবণটাকে আলাদা আলাদা করতে পারি। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিস্যালিনেশন। কিন্তু কেন এটা সমস্যা? কেননা এটা খুব ব্যয়বহুল একটা প্রক্রিয়া। ঠিক আছে, যেমন আমরা বলি না সোলার প্যানেল লাগাও, এর প্রাথমিক কস্ট বা প্রাইমারি কস্ট বা প্রাথমিক খরচটা কিন্তু অনেকটাই বেশি, খুব ব্যয়বহুল। পরবর্তীকালে সেটা অনেক ভালো ব্যবহার করা যাবে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এর খরচাটা অনেক বেশি। ঠিক তেমনই ডিস্যালিনেশন যে মেথডটা রয়েছে, এই প্রক্রিয়াতে আমরা লবণাক্ত জল থেকে জল এবং লবণটাকে আলাদা করতে পারবো, কিন্তু এটা অনেক খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, তার একটা সমস্যা। আর অতিরিক্ত লবণাক্ততা মাটির ক্ষতি করতে পারে, সেই জন্যই তো আমরা কৃষিকাজে ব্যবহার করছি না, তাই না? সেই মাটির ক্ষতি করতে পারে বলেই তো আমরা কৃষিকাজে ব্যবহার করছি না এই লবণাক্ত জলটা। তাই কি বলা হচ্ছে, অতিরিক্ত লবণাক্ততা কিন্তু মাটির ক্ষতি করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল সমস্যা। আশা করি সমস্যা বুঝতে পেরেছো। এইবার দেখবো আমরা গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। কি দেখবো আমরা, গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। তাহলে ভৌম জল আমরা কাকে বলবো, যেই জলটা ভূ অভ্যন্তরে রয়েছে সঞ্চিত অবস্থায়, তাকে আমরা ভৌম জল বলবো। তাহলে ভূ অভ্যন্তরে কিংবা মৃত্তিকা, রেগলিত এবং শিলারন্ধ্রে যে জল অবস্থান করছে তাকে আমরা ভৌম জল বলছি। বুঝতে পারলে না এটা? মৃত্তিকা, রেগলিত এবং শিলারন্ধ্রে, অর্থাৎ ভূপৃষ্ঠের ভেতরে যে সমস্ত মৃত্তিকাগুলো রয়েছে, মৃত্তিকা বলো, রেগলিত বলো, শিলারন্ধ্র মানে শিলার ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো রয়েছে, সেই সমস্ত ছিদ্রের মধ্যে যেই জলটা সঞ্চিত রয়েছে, সেই জলটাকে আমরা কি বলি না ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার? এক কথায় মনে রাখবে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে বা ভূ অভ্যন্তরে যে জলটা সঞ্চিত অবস্থায় রয়েছে তাকেই আমরা কি বলি না ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। এর উৎস কি, কিভাবে গ্রাউন্ডে বা ভূ অভ্যন্তরে জলটা প্রবেশ করছে? দেখো, বৃষ্টির জলের মাধ্যমে, নদীর হ্রদ থেকে, চুয়ানো অবস্থায় অথবা গলিত হিমবাহ ইত্যাদির মাধ্যমে জলটা কোথায় প্রবেশ করছে না ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। ধরে নাও এটা কি, এটা আমাদের ভূপৃষ্ঠ। ঠিক আছে, এবার বৃষ্টি হচ্ছে, আর এখানকার মাটিটা ধরে নাও কঠিন শিলা নয়, নরম শিলা। ঠিক আছে, নরম শিলা, আর নরম শিলার মধ্যে কি, শিলাগুলোর মধ্যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলোর মাধ্যমে কি হচ্ছে, জলটা কিন্তু চুইয়ে 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 ভেতরে প্রবেশ করছে। বৃষ্টির জলের মাধ্যমে হলো। এইবার তারপরে কি বলা হচ্ছে, নদী এবং হ্রদের মাধ্যমে, যে সমস্ত জায়গায় নদী বা হ্রদ রয়েছে সেই সমস্ত নদী বা হ্রদের মধ্যেও কিন্তু জল সঞ্চিত হচ্ছে।
তাই না? ধরে নাও এখানটায় সাগর বা সমুদ্র রয়েছে, এর নিচে তো একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারের ভেতর দিয়েও কি হচ্ছে আবার জলগুলো ছিদ্র ছিদ্রের মধ্য দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে কিন্তু ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। তাই জন্য বলা হচ্ছে নদী বা হ্রদ থেকে চুয়ানো অবস্থায়। এছাড়া গলিত হিমবাহ, এই যে আমি যেটা বললাম, হিমবাহটা কেমন জল? স্বাদু জল না লবণাক্ত জল? স্বাদু জল, তাই তো? এইবার যখন হিমবাহটা গলে যাচ্ছে, সেই গলিত হিমবাহের জলটাও কিন্তু ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, সেটাকে আমরা কি বলছি? ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার কোনটা? ভীষণ সহজ। এবার এই ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার পড়তে গিয়ে আমরা বেশ কয়েকটা টার্ম পাবো, যেমন যেমন ধরো অ্যাকুইফার বা জলাধার। কি? অ্যাকুইফার বা জলাধার, এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে শুনবে এবং মনে রাখবে। ঠিক আছে, দেখো অ্যাকুইফার বা জলাধার কি? যে স্তরে জল সঞ্চিত থাকে এবং যেখান থেকে জল তোলা যায় তাকেই বলা হয় অ্যাকুইফার। ঠিক আছে, কি বলা হচ্ছে? যেই স্তরটায় জল কি থাকছে না, সঞ্চিত থাকছে এবং যেখান থেকে জলটাকে আমরা তুলতে পারছি, এটা তো ভৌম জলের মধ্যেই রয়েছে। ঠিক আছে, মনে রাখবা এগুলো সব গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যেই স্থানটায়, এই যে দেখে না, ওই যে যেই স্থানটায় জল কি হচ্ছে, জলটা সঞ্চিত রয়েছে। ওকে, এবং এই সঞ্চিত জল সঞ্চিত রয়েছে ভূ অভ্যন্তরে। আমরা পাম্প কলের সাহায্যে হোক, মোটরের সাহায্যে হোক, জলটা তো আমরা তুলছি, তাই না? এই যে জলটা ভূ অভ্যন্তর থেকে আমরা পাম্পের সাহায্যে হোক বা অন্যান্য মোটরের সাহায্যে হোক আমরা যে তুলছি, এই তোলাটাকে কি বলা হচ্ছে না, মানে তোলাটা সরি, এই যে স্তরটা, এই স্তরটাকেই বলা হচ্ছে অ্যাকুইফার বা জলাধার। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো জলাধারটা কি। এইবার এই জলাধারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, আর একটা হচ্ছে গিয়ে কনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফার মানে কি? মুক্ত জলাধার। আর কনফাইন্ড মানে কি? আবদ্ধ জলাধার। দেখো মুক্ত জলাধার কোনটা? মুক্ত জলাধার বলতে বলা হচ্ছে সেই জলাধারকে যেটা কিন্তু ভূপৃষ্ঠে মানে খোলা অবস্থায় রয়েছে। ঠিক আছে, কেমন অবস্থায় রয়েছে? ভূ অভ্যন্তরে এর উপরে কোনো কঠিন শিলাস্তর নেই। সিম্পলি মনে রাখবে, মুক্ত জলাধার বা আনকনফাইন্ড অ্যাকুইফার মানে কি? কোনো এর উপরে কোনো কঠিন শিলা, সরি এক্সকিউজ মি, আচ্ছা, যেটা বলছিলাম যে আনকনফাইন্ড অ্যাকুইফার এবং কনফাইন্ড অ্যাকুইফার। তাহলে আনকনফাইন্ড অ্যাকুইফার কোনটা? যেখানে কোনো কঠিন শিলাস্তরের অবস্থান থাকবে না। ঠিক আছে, যেখানে কোনো কঠিন শিলাস্তরের অবস্থান থাকে না, অর্থাৎ সেটা মুক্ত অবস্থা থাকে। দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। মানে কি? ভালো করে ছবিটাকে নোটিস করো। ঠিক আছে, আমি একটু জুম করছি দরকার পড়লে। দেখো কি রয়েছে এখানটায়,
এইখানে কিন্তু কোনো আবদ্ধ জলাধার নেই, অর্থাৎ কোনো কঠিন শিলাস্তর নাই। এখানে কিন্তু মানে এই কনফাইন্ড ওয়াটার মানে মুক্ত জলাধারটা এরকম অবস্থায় থাকবে যেখান থেকে কিন্তু আমরা ইজিলি জলটা গ্রহণ করতে পারবো বা ইজিলি জলটা নিতে পারবো। যে আমরা পাম্প কলের সাথে জলটা নিচ্ছি না খুব ইজিলি, তাহলে এটা আমরা কনফাইন্ড অ্যাকুইফার থেকে পাচ্ছি বা মুক্ত জলাধার থেকে কিন্তু আমরা খুব ইজিলি জলটাকে সংগ্রহ করতে পারছি। ওকে, এবং এটা আনকনফাইন্ড অ্যাকুইফার। এবং কনফাইন্ড অ্যাকুইফারে কি হবে? আচ্ছা, আর কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে কি হবে? এর ওপরে কি থাকবে না, কঠিন শিলাস্তর থাকবে। কি বললাম? কনফাইন্ড অ্যাকুইফার বা আবদ্ধ জলাধারের উপরি স্তরে কঠিন শিলাস্তরের অবস্থান থাকবে। ঠিক আছে, এইবার ধরে নাও, ভালো করে খুব ভালো করে বোঝো, আমি কোন একটা স্থানে জল রেখেছি। এইবার জলাধারটার উপরি স্তরে আমি কোনো কঠিন শিলাস্তর দেইনি, ধরে নাও কোনো শিলাস্তর আছে বাট সেটা নরম শিলাস্তর, তাহলে আমি খুব ইজিলি সেই স্তরটাকে ভেদ করে জলটাকে সংগ্রহ করতে পারবো। এবং আবদ্ধ জলাধার বা কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে কি হবে? এর দুপাশে কিন্তু কঠিন শিলাস্তর থাকবে। কি হবে? এর দুপাশে কঠিন শিলাস্তর দ্বারা আবদ্ধ থাকবে এবং এখান থেকে জল সংগ্রহ করতে হলে কিন্তু সেই কঠিন শিলাস্তরটাকে ভেদ করে তারপরে জলটাকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে আনকনফাইন্ড অ্যাকুইফার এবং কনফাইন্ড অ্যাকুইফারটা বুঝতে পারলে। কনফাইন্ড অ্যাকুইফারে কোনো কঠিন শিলাস্তরের অবস্থান থাকবে না এবং এইখান থেকে খুব ইজিলি জল সংগ্রহ করা যাবে। এবং কনফাইন্ড অ্যাকুইফার বা আবদ্ধ জলাধারের ক্ষেত্রে কি হবে? এইখানটা যেহেতু কঠিন শিলাস্তরের অবস্থান তোমরা দেখতে পাবে, আর কঠিন শিলাস্তর মানে কি, সেইখান থেকে জল সংগ্রহ করাটা অনেক অসুবিধাজনক হবে এবং খুব সহজে জল সংগ্রহ করা কিন্তু যাবে না। এইবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, কিরকম না, এই অ্যাকুইফার বা জলাধারকে আমরা আবার তিনটে স্টেজে দেখতে পারি। প্রথমে কি হবে না, রিচার্জ জোন। দেখো খুব ভালো করে বুঝবে, এটা তিনটে স্টেপ থাকতে পারে। একটা কি, একটা হচ্ছে গিয়ে বা তিনটে ধাপে এখানকার জলটা সঞ্চিত হবে। একটা রিচার্জ জোন, একটা টেবিল ওয়াটার জলস্তর, আর একটা হচ্ছে কি ডিসচার্জ জোন। তোদের মনে হচ্ছে না ম্যাম কি বলছে, এগুলো এগুলো কিসের নাম? তো যাই হোক, দেখো এটা কি, একটা হচ্ছে রিচার্জ জোন। রিচার্জ জোন মানে কি, যেখান থেকে জলটা প্রবেশ করছে। রিচার্জ জোন মানে কি, যেখান থেকে জলটা কিন্তু প্রবেশ করছে সেই জোন বা সেই এলাকাটাকে বলা হয় রিচার্জ জোন। বৃষ্টির জল বলো, নদীর জল বলো, যেখান থেকে চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে, যেই স্তরটা দিয়ে প্রবেশ করছে। ঠিক আছে, ধরে না কোন একটা স্থানে তোমরা বালি দেবে, ঠিক আছে, বালির নিচে কোনো কঠিন শিলাস্তর দেবে, নিচে ফাঁকা থাকবে এরকম। ঠিক আছে, এবার তোমরা উপর থেকে জল দিচ্ছ, এবার প্রাথমিক স্তরে যেই স্তরটা দিয়ে বা যেখান দিয়ে জলটা চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করছে সেই প্রাথমিক স্তরটাকে আমরা কি বলছি, এই রিচার্জ জোন। ওকে, এবং জলটা তো চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করলো, তারপরে যেই স্থানে গিয়ে জলটা জমা হলো সেই জমা হওয়ার জায়গাটাকে আমরা বলছি টেবিল ওয়াটার বা জলস্তর। কি বলছি, সেই অংশটাকে আমরা বলছি টেবিল ওয়াটার বা জলস্তর। টেবিল ওয়াটার বা জলস্তর। ওকে, এবং আরেকটা কি রয়েছে, ডিসচার্জ জোন। ডিসচার্জ জোন বলতে এই জলটা তো আমরা সঞ্চিত করে ফেলেছি, দুটো প্রক্রিয়ার মাধ্যমে জলটা গেল এবং জলটা সঞ্চিত হলো, তারপরে জলটা যখন বেরিয়ে আসছে, ঠিক আছে, ফোয়ারার মতো কোনো ঝর্ণা, জলাধার বা যে কোনো ক্ষেত্রে জলটা যখন বেরিয়ে আসছে, সেই বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বা স্থানটাকে আমরা বলছি ডিসচার্জ জোন। ক্লিয়ার হলো? তাহলে অ্যাকুইফারের আমরা কটা সেগমেন্ট পেলাম, একটা রিচার্জ জোন, একটা হচ্ছে টেবিল ওয়াটার এবং একটা ডিসচার্জ জোন। প্রবেশ করছে, সঞ্চিত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সিম্পলি মনে রাখবে অ্যাকুইফারের ক্ষেত্রে কি কি, প্রবেশ করছে রিচার্জ জোন, জমা হচ্ছে টেবিল ওয়াটার, বেরিয়ে যাচ্ছে ডিসচার্জ জোন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে,
আর কটা ভাগ পেলে আমরা? দুটো ভাগ, একটা আনকনফাইন্ড অ্যাকুইফার, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে কি দেখলাম? কঠিন শিলাস্তরের অবস্থান ছিল না, অথচ যেটাকে আমরা বলছি মুক্ত জলাধার, যেখান থেকে আমরা খুব ইজিলি জল সংগ্রহ করতে পারছি। এবং কনফাইন্ড অ্যাকুইফার বা আবদ্ধ জলাধারের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এইখানে এর দুপাশে অপ্রবেশ্য শিলাস্তর, এটাকে আমরা আরেকটা কি বলতে পারি? কঠিন শিলাস্তরকে অপ্রবেশ্য শিলাস্তর, যে শিলাস্তর দিয়ে জল প্রবেশ করতে পারে না তাকে আমরা বলি অপ্রবেশ্য শিলাস্তর। তাহলে এই আবদ্ধ জলাধারের দুপাশে কি থাকবে? দেখো এর দুপাশে কি রয়েছে না, কঠিন শিলাস্তর বা অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, যেখান দিয়ে কিন্তু জল সংগ্রহ করতে, জল প্রবেশ করতে পারবে না, যেটাকে আমরা বলছি আবদ্ধ জলাধার। তাহলে ক্লিয়ার হলো আশা করি, অ্যাকুইফার বা জলাধার সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে জলের মতো। এরপরে আমরা কি দেখবো? জলস্তর, যেটা আমি বললাম যেই স্তরটায় জলটা সঞ্চিত থাকছে তাকে আমরা কি বলছি? জলস্তর, বা কি বলতে পারি? ওয়াটার টেবিল, টেবিল ওয়াটার, ঠিক আছে, জলস্তর। তাহলে মাটির নিচে যে স্তর পর্যন্ত জলটা পূর্ণ থাকে তাকে জলস্তর বলে। খুবই সিম্পল, মাটির স্তর মানে মাটির নিচে, এটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, কি এটা? ভূপৃষ্ঠ, ঠিক আছে। এইবার জলটা প্রবেশ করছে প্রবেশ করছে প্রবেশ করছে, যে স্তর পর্যন্ত জলটা সঞ্চিত আছে, পূর্ণ আছে, ধরে নাও এতটা পর্যন্ত জলটা পূর্ণ আছে, এখানে শিলাস্তরগুলো আর এখানে জলটা পূর্ণ আছে, তাহলে এই যে স্তরটা, এই স্তরটাকে আমরা কি বলবো? জলস্তর। ওকে, খুবই সহজ, জাস্ট একবার করে দেখবে, বুঝবে, মনে রেখে দেবে, এগুলো ইজিলি মনে থেকেছে। ওকে, ক্লিয়ার? জলস্তরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখবো আমরা জলের গুরুত্ব কি, সম্পূর্ণভাবে দেখবো যে জলের গুরুত্ব বা ব্যবহার, কোন কোন কাজে আমরা জলকে ব্যবহার করে থাকি। প্রথমেই রয়েছে কি না, পানীয় জলের উৎস হিসেবে, আমরা তো পানীয় জলের উৎস হিসেবে জলকে ব্যবহার করি, এটা এক্সট্রা করে বলার কিছু নেই। কৃষি ও শিল্পকর্মের প্রসার, কৃষি ও শিল্পকার্যেও আমরা জল ব্যবহার করি, আমি একটু আগেও বলেছি, আমি এটা সামগ্রিকভাবে জলের ব্যবহারটা এবার গুরুত্বটা এখানে দিয়েছি, ঠিক আছে। তারপরে তাপ বিদ্যুৎ উৎপাদনে, তাপ বিদ্যুৎ উৎপাদনেও আমরা জলের ব্যবহার করি, তাপ বিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও আমরা জলের ব্যবহার করছি, বা যে কোনো তাপ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও আমাদেরকে ওই মেশিনগুলোকে শীতলীকরণের জন্য জল ব্যবহার করতে হয়। তাছাড়া জনবসতি স্থাপনের ক্ষেত্রেও কিন্তু জলটা খুবই গুরুত্বপূর্ণ, জলকে কেন্দ্র করেই কিন্তু জনবসতি গড়ে ওঠে। মূলত জলকে কেন্দ্র করে কেন জনবসতি গড়ে উঠবে? জনবসতি গড়ে উঠলে আমরা জল বের করে নিচ্ছি, কিন্তু না, অতীতকালে বা পুরোনো দিনে কি হতো, আমরা কি বলতাম? সভ্যতাটাকে নদী মাতৃক সভ্যতা বলতাম না? কেন আমরা নদীমাতৃক সভ্যতা বলতাম? কেননা যেই স্থানে কোনো নদী বা জলের উৎস থাকতো সেইটাকে কেন্দ্র করে তার চারপাশে কিন্তু জনবসতি বা গ্রাম গড়ে উঠতো, অর্থাৎ সেই জলকেই তারা তাদের মা হিসেবে গণ্য করতো, জলকে কাজে লাগিয়ে তারা তাদের সমস্ত কার্যকলাপগুলো সম্পন্ন করতো। তার জন্য কি বলা হতো না, নদী মাতৃক সভ্যতা। সেই সভ্যতাটা কেমন ছিল? নদী মাতৃক সভ্যতা। তাই জন্য কি বলা হচ্ছে, জনবসতি স্থাপনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জল। ওকে, তারপরে পশুদের প্রয়োজনীয় পানীয় জলের যোগান, পশু পাখি প্রাণী যে সমস্ত কিছু সবার জন্য কিন্তু কি পানীয় জলের যোগান কে দেয়? জল দেয়। এবার সমস্যা, কি কি সমস্যা হবে দেখো, অতিরিক্ত ব্যবহার করলে মানে কি কিভাবে সমস্যা হতে পারে? অতিরিক্ত ব্যবহার করলে সমস্যা হবে, দূষণ, আর্সেনিক ফ্লুরাইডের জন্য এর সমস্যা হতে পারে। তাছাড়া কি হচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি হলে, যদি জলে বেশি পরিমাণে লবণের পরিমাণটা অতিরিক্ত ভাবে বেড়ে যায় তাহলেও কিন্তু সমস্যা হবে। ওকে, এইবার এখান থেকে তোমরা দূষণ, তাই তো? দূষণ বলতে কোন দূষণের কথা বলা হচ্ছে এখানে? জল দূষণ। আমরা জল নিয়ে পড়ছি মানে কি জল দূষণই হবে, তাই তো? এইবার এখনই দেখা যাবে যে তোমরা প্রিভিয়াস ক্লাসেস গুলো ভালো করে করেছো কি করোনি। দেখো, আমি কিন্তু জল দূষণ নিয়ে ডিটেল ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, তাই জন্য এক্সট্রা করে আবার এখানে বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাই তো? যেহেতু আমি জল দূষণ নিয়ে জল দূষণের কারণ, ফলাফল, তারপরে জল দূষণ নিয়ন্ত্রণের উপায়, কোন কোন অ্যাক্ট গ্রহণ করা হয়েছে, নিয়ন্ত্রণ পরিকল্পনা, সংরক্ষণের উপায়, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলে ক্লাস করানো আছে। কোথায় আছে?
তোমাদের এলিট অ্যাপেই আছে, ঠিক আছে? কোথায় আছে না, এলিট অ্যাপেই আছে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে আমি তো আজকে ক্লাস করছি, আমি তো খুব ভালো করে নোটিস করিনি, কোথায় আছে? আমরা কি করে বুঝবো কোথায়? আমরা আমাদের জল দূষণটাকে নিয়ে ক্লাস করানো আছে। তো তোমাদের জন্য আমি বলে রাখছি, তোমাদের থার্ড টপিক যেটা ছিল, অর্থাৎ এর আগের টপিক বায়ু, তার আগের টপিক সামগ্রিকভাবে পরিবেশ। কি? সামগ্রিক ভাবে পরিবেশ, প্রাকৃতিক ও মানবিক পরিবেশ। চ্যাপ্টারের নাম তো আশা করি সকলের মনে আছে। তাহলে এই চ্যাপ্টারেরই পার্ট 15, ঠিক আছে? এই চ্যাপ্টারেরই পার্ট 15-এ কিন্তু আমাদের জল দূষণ সম্পর্কে ডিটেলে ক্লাস করানো আছে। যারা এখনো দেখোনি তারা কিন্তু খুব শীঘ্রই এই ক্লাসটা করার পরে জল দূষণ সম্পর্কে যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু ওয়াচ করে নেবে। তাহলে একদম জল নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, তাই তো? কিন্তু জল দূষণের রোগগুলো কিন্তু আমরা মানে সেখানে বলা হয়েছিল না, কেন যেহেতু একটা চ্যাপ্টার রয়েছে আলাদা করে, সেজন্য আমি রোগগুলো এখানেই রেখেছি। আর যেহেতু সেখানে আমি দূষণ সম্পর্কে পড়াচ্ছিলাম, তাই জন্য জল দূষণটাকেও কিন্তু সেখানে আলোচনা করে দিয়েছি। ওকে, তাহলে এই জল দূষণ নিয়ে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে নেক্সট ক্লাসে বা আমাকে মেসেজ করে তোমরা জিজ্ঞেস করতেই পারো, কোনো ব্যাপার না। ওকে, তাহলে চলো নেক্সট স্লাইডের দিকে এগোই। আশা করি ক্লিয়ার জল দূষণটা কোথায় রয়েছে বা কোথায় তোমরা দেখতে পাবে। এবার দেখবো আমরা জলের বৈশিষ্ট্য। এইখান থেকে প্রতিটা লাইন এক একটা কোশ্চেন, ভালো করে মনে রেখে দাও, এক একটা লাইন এক একটা কিন্তু কোশ্চেন। one line equal to one question, ঠিক আছে? প্রতিটা লাইন একটা একটা করে কোশ্চেন, ভালো করে শুনবে। প্রথমে কি বলা হচ্ছে দেখো, জল হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। জল কি নিয়ে গঠিত? হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। হাইড্রোজেনের কটা পরমাণু রয়েছে? হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু, ঠিক আছে? মনে রাখবে, কোশ্চেন দিয়ে দিল দুটি হাইড্রোজেন পরমাণু, দুটি অক্সিজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু, দুটি অক্সিজেন পরমাণু, একটি হাইড্রোজেন অণু, দুটি হাইড্রোজেন অণু। এরকম ভাবে তোমাদেরকে অপশন দিয়ে দেবে যে জল কি কি নিয়ে গঠিত। তখন তোমাদেরকে মনে রাখতে হবে দুটি হাইড্রোজেন অণু না, কিন্তু দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন অণু দ্বারাই কিন্তু কি গঠিত না, হাইড্রোজেনটা গঠিত, সরি জল গঠিত। আমিও কি বলে ফেলছি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার, জল কি কি নিয়ে গঠিত হচ্ছে? হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়ে এবং অক্সিজেনের একটা পরমাণু নিয়ে কিন্তু জল গঠিত হচ্ছে। ওকে, জলের সংকেত কি? H2O, মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। জলের সংকেত কি? H2O। এবং এইখান থেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে জলের আণবিক ভর কত। তোমরা কি জানো কেউ জলের আণবিক ভর কত? এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জলের আণবিক ভর, জলের আণবিক ভর হচ্ছে গিয়ে 18। ওকে, কত? জলের আণবিক ভর 18, মনে রাখবে। তারপরে কি রয়েছে দেখো, ভালো করে প্রতিটা লাইন কিন্তু খুব ভালো করে নোটিস করবে। জল তিনটি অবস্থাতেই পাওয়া যায়। কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটি অবস্থাতেই কিন্তু জল পাওয়া যায়। কি কি? জলের যখন কঠিন অবস্থা তখন আমরা তাকে কি বলি? বরফ, তাই তো? জলের কঠিন অবস্থাকে আমরা কি বলি? বরফ। তরল অবস্থাকে আমরা কি বলি? জল। গ্যাসীয় অবস্থাকে আমরা কি বলি? জলীয় বাষ্প। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি এটা একটু। তাহলে গ্যাসীয় অবস্থাটাকে আমরা কি বলছি? না, জলীয়
বাষ্প। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা জলের কটা অবস্থা পেলাম? 3টে অবস্থা। তাহলে তোমাদেরকে দিয়ে দিতে পারে জলের তরল অবস্থার নাম কি? জলই হবে, এটা কিন্তু মানে হয়তো ঘুরিয়ে দিল তোমাদেরকে মানে কনফিউজ করার জন্য। জলের তরল অবস্থাকে কি বলে? জলই বলে। জলের গ্যাসীয় অবস্থাকে কি বলে? জলীয় বাষ্প বলে। জলের কঠিন অবস্থাকে কি বলে? বরফ বলে। একদম ক্লিয়ার। ওকে, তারপরে কি রয়েছে? জলের ঘনত্ব। জলের সর্বোচ্চ ঘনত্ব কত? 4°C। অর্থাৎ জলকে যদি তোমরা 4°C অব্দি নিয়ে যাও, সেই অবস্থাটাই কিন্তু জলের ঘনত্বটা সব থেকে বেশি হয়। 4°C কম হলেও জলের ঘনত্ব কমে যাবে, বেশি হলেও জলের ঘনত্ব বেড়ে কিন্তু যাবে না, কমেই যাবে। ওকে, এইটা মনে রাখবে। এর ক্ষেত্রে এই কনসেপ্টটা মনে রাখবে, যত তাপ দেবে অর্থাৎ জলের মানে জলের তাপমাত্রা যত বৃদ্ধি করবে, জলের ঘনত্ব কিন্তু তত কমতে থাকবে। ঠিক আছে? যত তাপমাত্রা বৃদ্ধি করবে, জলের ঘনত্ব কিন্তু কমতে থাকে। ঠিক আছে? আর সর্বোচ্চ ঘনত্ব কত °C হবে? 4°C যখন থাকবে, অর্থাৎ জলের ঘনত্ব কত ডিগ্রি? 4°C থাকবে জলের ঘনত্ব, তখন হবে সব থেকে বেশি ঘনত্ব। ওকে, ক্লিয়ার? তাহলে কতগুলো আমরা কোশ্চেন পেয়ে গেছি। তারপরে বিশুদ্ধ জলটা কেমন হয়? স্বচ্ছ হয়, যেটা আমরা প্রথম স্লাইডে দেখেছি। কেমন? স্বচ্ছ হবে, বর্ণহীন হবে, গন্ধহীন হবে এবং স্বাদহীন হবে। অবিশুদ্ধ জলের ক্ষেত্রে কিন্তু এর মানে এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বা ফিচার্স গুলো, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের ক্ষেত্রে জলটা স্বচ্ছ হবে, বর্ণহীন হবে, গন্ধহীন হবে এবং স্বাদহীন হবে। জলের কি নির্দিষ্ট কোনো আকৃতি আছে? জলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তাহলে জলের আকৃতি কেমন? জলের কোনো আকৃতি নেই। তুমি জলকে যেই পাত্রেই রাখো না কেন, জল সেই পাত্রের আকৃতি তাকে ধারণ করে নেবে। ঠিক আছে? একদম মানে মানুষের ক্যারেক্টারিস্টিক্স বা মানুষের ফিচার্স যেমন হওয়া উচিত, যেই মানুষ যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করো। ঠিক আছে? যেই ছাত্র যেমন, যেই ছাত্র বা ছাত্রী যেরকম ভাবে বুঝতে মানে ক্যাপেবল, তাকে সেইভাবে বোঝাও, একদম জলের মতো করে বোঝাও। অর্থাৎ জলকে যেই পাত্রে রাখো না কেন, জল ঠিক সেই পাত্রের আকারটাই যেমন ধারণ করছে, তেমন একটা টিচার কেউ হতে হবে। যেই স্টুডেন্টরা যেরকম ভাবে বোঝে, তাকে সেরকম ভাবে বোঝাও। ওকে, ক্লিয়ার? তাহলে টিচারদের কেমন হতে হবে? না, জলের মতো হতে হবে। ওকে, তাহলে জলের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না। তারপরে কি বলা হচ্ছে? 0°C তাপমাত্রায় জল বরফে পরিণত হতে পারে বা বরফে পরিণত হয়। কত ডিগ্রি তাপমাত্রায় বরফে পরিণত হয়? যদি জলকে আমরা 0° টেম্পারেচারে নিয়ে যাই, তবে জলটা কিন্তু বরফে পরিণত হয়ে যায়। তারপরে কি বলা হচ্ছে? 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তাহলে এটা তো আমি ইজিলি লিখেছি। যদি একটুখানি ভাষাটা ঘুরিয়ে দেয়, তাহলে কি বলবে? তাহলে কি বলা হচ্ছে এখানটায়? আচ্ছা, জল বলে দিল জলের গলনাঙ্ক। জলের গলনাঙ্ক বা হিমাঙ্ক কত ডিগ্রি? ঠিক আছে, এই টার্মগুলো পরীক্ষায় দেবে। কি? জলের গলনাঙ্ক বা হিমাঙ্ক কত ডিগ্রি? তখন কি বলবে? গলনাঙ্ক বা হিমাঙ্ক হচ্ছে গিয়ে 0°। কেন? কেননা এই 0° তাপমাত্রায় কি হচ্ছে? এই জলটা বরফে পরিণত হয়ে যাচ্ছে। হিম, হিম মানে কি? বরফ আমরা তো জানি। তাহলে হিমাঙ্ক বা গলনাঙ্ক কত ডিগ্রি? 0°। এবং কত ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত হচ্ছে? তাহলে জলটাকে আমরা কখন বাষ্পে পরিণত করতে পারি? জলটাকে ফুটিয়ে ফুটিয়ে তো বাষ্পে পরিণত করি। তাহলে এক্ষেত্রে কি হবে? জলের স্ফুটনাঙ্ক। ঠিক আছে? তাহলে কত ডিগ্রি তাপমাত্রা, এই জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি? 100°। ক্লিয়ার? এই টার্মগুলো কিন্তু মনে রাখবে। কি কি বললাম আমি? জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি? 100°। কেন? কেননা জলকে যদি আমরা 100° তাপমাত্রা পর্যন্ত ফুটাই, তাহলে জলটা বাষ্পে পরিণত হয়ে যাবে। জলের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কত ডিগ্রি? 0°। কেননা যদি আমরা জলকে 0°তে নিয়ে যাই, তাহলে কিন্তু জলটা বরফে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে কতগুলো কোশ্চেন আমরা এখান থেকে পেলাম, বুঝতে পারছো তো? প্রথমে তোমাদের জিজ্ঞেস করতে পারে জলের সংকেত কি? H2O।
জল কি কি নিয়ে গঠিত? দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তারপরে জলের কটি অবস্থা আছে? জলের তিনটি অবস্থা আছে। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। জলের গ্যাসীয় অবস্থাকে কি বলা হয়? জলের গ্যাসীয় অবস্থাকে বলা হয় জলীয় বাষ্প। কঠিন অবস্থাকে বলা হয় বরফ। তরল অবস্থাকে বলা হয় জল। জলের আণবিক ভর কত? 18। কত জলের আণবিক ভর? 18। জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যত আমরা এর তাপমাত্রা বৃদ্ধি করব, আমি এখানটা কি লিখে দিয়েছি গো? সরি, আমি বৃদ্ধির জায়গায় বৃষ্টি লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে যত তাপমাত্রা বৃদ্ধি করবে জলের ঘনত্ব কিন্তু তত কমতে থাকবে। ঠিক আছে। তারপরে এর কি নির্দিষ্ট কোনো আকার আছে? না, এর নির্দিষ্ট কোনো আকৃতি বা আকার নেই। আর বিশুদ্ধ জল কেমন হবে? স্বচ্ছ হবে, বর্ণহীন হবে, গন্ধহীন হবে, স্বাদহীন হবে এবং এর নির্দিষ্ট কোনো আকৃতি অবশ্যই থাকবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলটা কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। বা এর গলনাঙ্ক বা হিমাঙ্ক কত? 0 ডিগ্রি। এর স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি। অর্থাৎ 100 ডিগ্রিতে জলটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এই স্লাইডটা আশা করি সকলের কাছে ক্লিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড, সকলে কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এক একটা লাইন এক একটা কিন্তু কোয়েশ্চেন, আর এক্সাম ওরিয়েন্টেড তো ভীষণই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে দেখো ওই স্লাইডটা এবং এই স্লাইডটা দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, জল সার্বজনীন দ্রাবক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? না, সার্বজনীন দ্রাবক হিসেবে কিন্তু কাজ করে। কেন সার্বজনীন দ্রাবক হিসেবে কাজ করে? কেননা জল যে কোনো কিছুতেই মানে সরি জল মানে তুমি জলের মধ্যে যা কিছুই দাও না কেন, সমস্ত কিছুই কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায়। তুমি ধুলো দাও, বালু দাও, কাদা দাও, মাটি দাও, তারপরে লবণ দাও, যা দাও না কেন সমস্ত কিছুই কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তাই জন্য কি বলা হয়? জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তোমাদের কোশ্চেন দিতে পারে নিম্নের কোনটিকে সার্বজনীন দ্রাবক হিসেবে গণ্য করা হয়? তখন কি হবে না, জলকে সার্বজনীন দ্রাবক হিসেবে কিন্তু গণ্য করা হয়। তারপরে কি বলা হচ্ছে? জলের পৃষ্ঠটান থাকে। কেন জলের পৃষ্ঠটান থাকে? কেন না দেখবে যে কোনো ছোট ছোট পোকা জলের উপরে হাঁটতে পারে, তাই জন্য বলা হচ্ছে যে জলের পৃষ্ঠটান থাকে। ঠিক আছে। তারপরে কি রয়েছে? বিশুদ্ধ জলের পিএইচ এর মান হয় 7। ভীষণ গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। আর আমরা কি জানি, জলের পিএইচ এর মান যখন 7 হয় তখন সেই জলটা কেমন হয়? জলটা অ্যাসিডিক হয়, জলটা অ্যালকালাইন হয়, নাকি জলটা নিউট্রাল হয়? তোমরা তো সকলেই জানো পিএইচ এর মানটা যদি 0 থেকে 7 এর নিচে হয়, 0 থেকে 7 এর নিচে হয়, তাহলে কি হবে? জলটা অ্যাসিডিক হবে না? জল হোক বা যে কোনো জিনিস, যেহেতু এখানে আমরা জল বোঝাচ্ছি তাহলে জলই হবে এখানটায়, জলটা কি হবে? অ্যাসিডিক। যদি জলের পিএইচ এর মানটা 7 হয় তখন কি হবে? জলটা নিউট্রাল বা নিরপেক্ষ হবে। এইবার যদি জলটা 7 এর বেশি হয়ে যায়, 7 এর বেশি, বা এখানটায় বলা থাকে 7 থেকে 14, ঠিক আছে, বা 7 থেকে 15 এরকম, তাহলে জলটা কেমন হবে? অ্যালকালাইন। অ্যাসিডিক মানে কি? আচ্ছা, অ্যাসিডিক বা অ্যাসিড জাতীয়, আর অ্যালকালাইন বা ক্ষারীয়, এবং নিউট্রাল মানে হচ্ছে গিয়ে নিরপেক্ষ। তাহলে বুঝতে পারলে যে বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। যদি জলের পিএইচ এর মানটা 7 থাকে তবে সেই জলটা কিন্তু বিশুদ্ধ হবে, এবং যদি জলের পিএইচ এর মানটা 7 এর নিচে নেমে যায় জলটা অ্যাসিডিক হয়ে যাবে। যদি জলের পিএইচ এর মানটা 7 এর উপরে চলে যায় জলটা ক্ষারীয় হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে মনে রাখবে এক্ষেত্রে জলের বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? না 7। এইবার জলটা কখন এই 7 এ আসবে, বা কোনো একটা বিশুদ্ধ জলের পিএইচ এর মানটা 7 কত ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে আসতে পারে? ঠিক আছে। আচ্ছা, তাহলে জলের পিএইচ এর মানটা কত ডিগ্রি টেম্পারেচারে বা কত ডিগ্রিতে এলে এর পিএইচ এর মানটা 7 এর কাছাকাছি আসতে পারে? মনে রাখবে প্রায় 23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি যদি টেম্পারেচার হয় তবেই কিন্তু এই জলের যে পিএইচ এর মানটা সেটা 7 এ আসতে পারে। যদি তাপমাত্রা আমরা আরো বৃদ্ধি করি তখন জলটা ক্ষারীয় হয়ে যাবে, জল তাপমাত্রা আরো কমিয়ে দিই জলটা অ্যাসিডিক হয়ে যাবে। ঠিক আছে।
তাহলে এরকম ভাবে কিন্তু জলের পিএইচ এর মানটা নির্ভর করে তাপমাত্রার উপরেও। ওকে, ক্লিয়ার? এখান থেকে মনে রাখবে কি, জলের বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। বিশুদ্ধ জলের মানটা মনে থাকলেই বাকিগুলো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। পিএইচ এর যদি পিএইচ এর মানটার সাথে নিচে চলে যায় জলটা অ্যাসিডিক হয়ে যাবে, পিএইচ এর মানটার সাথে উপরে চলে যায় জলটা অ্যালকালাইন হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, এখন একটা মনে রাখবে, একটা থেকে বাকি এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, যেসব জিনিসের ঘনত্ব জলের থেকেও বেশি, জলের সর্বাধিক কত ডিগ্রি দেওয়া, একটু আগে বলেছি আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এখানে কি বলা হচ্ছে, যেসব জিনিসের ঘনত্ব জলের থেকেও বেশি হয় সেগুলো কিন্তু জলের মধ্যে ডুবে যাবে, আর যেগুলো জলের থেকে হালকা সেগুলো জলের উপরে ভাসবে। ঠিক আছে, কি বলা হচ্ছে, যেগুলোর জিনিসের ঘনত্ব জলের থেকে বেশি সেগুলো কি হবে, ডুবে যাবে। যেমন এইটা, এই ঘনত্ব জলের থেকে বেশি না কম? ডেফিনেটলি বেশি। এটাকে আমরা জলের মধ্যে দিলে এটা জলের মধ্যে ডুবে যাবে। আর যদি কোনো একটা হালকা জিনিস নিই আমরা, যেটা যার ঘনত্বটা জলের থেকেও কম, তাহলে সেটা কিন্তু কি হবে, জলের উপরে ভাসবে, তাই তো? যেমন ধরে নাও লেবু এবং ডিম, এইগুলো জলে ডুবে যায়। ঠিক আছে, কেন ডুবে যাচ্ছে? কেননা বিশুদ্ধ যদি জল থাকে, জলটা কেমন, জলটা যদি বিশুদ্ধ থাকে তাহলে এর পিএইচ এর মান কত? 7 থাকবে। সেক্ষেত্রে কি হবে, লেবু বা ডিম এদের ঘনত্বটা কিন্তু জলের থেকেও বেশি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, সেটা ডুবে যাবে। কিন্তু যদি জলটা লবণাক্ত হয়ে যায়, ঠিক আছে, জলটা কি হয়ে গেল, লবণাক্ত, তাহলে ঘনত্বটা কিন্তু আরো বেড়ে যাবে জলের। তখন কি হবে, লেবু এবং ডিমের ঘনত্ব এই লবণাক্ত জলের ঘনত্ব থেকে কম হয়ে যাবে, তখন ডিম বা লেবু জলের মধ্যে কি হতে থাকবে, ভাসতে থাকবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে যে লবণাক্ত জলের ঘনত্ব বেশি না লবণবিহীন জলের ঘনত্ব বেশি? ডেফিনেটলি লবণাক্ত জলের ঘনত্বই বেশি হবে। আর এইটা এক্সাম্পলটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কি বলা হচ্ছে, লেবু ও ডিম বিশুদ্ধ জলে ডুবে যাবে। কেন? কেননা বিশুদ্ধ জলের যে ঘনত্ব তার থেকে লেবু এবং ডিমের ঘনত্বটা বেশি, সেই কারণে বিশুদ্ধ জলে লেবু এবং ডিমটা ডুবে যাচ্ছে। এইবার সেই সেম জলে, সেই বিশুদ্ধ জলটার মধ্যে যদি আমরা লবণ অ্যাড করে দিচ্ছি, তখন কিন্তু লেবু এবং ডিমটা জলের উপরে ভাসতে শুরু করবে। কেন ভাসতে শুরু করবে? কেননা লেবু এবং ডিমের ঘনত্ব সেই সময় কিন্তু জলের ঘনত্ব থেকে হালকা হয়ে যাবে বা কম হয়ে যাবে, সেই জন্য লেবু আর ডিমটা লবণাক্ত জলে ভাসতে থাকবে, লবণবিহীন জলে বা বিশুদ্ধ জলে কিন্তু ডুবে যাবে। ক্লিয়ার? এটা খুব ভালো একটা এক্সাম্পল, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই দুটো স্লাইড থেকে দেখতে পেলে যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেলাম। এর সঙ্গে মনে রাখবে জলের তড়িৎ পরিবাহিতা। কি মনে রাখবে না, জলের তড়িৎ পরিবাহিতা। বিশুদ্ধ জল, দেখো কি মনে রাখবে, বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ কুপরিবাহী। ঠিক আছে, কি বললাম, বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ কুপরিবাহী। কিন্তু যদি এটা হয় দ্রবীভূত জল, অর্থাৎ যদি অন্যান্য কোনো দ্রবণ জলের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে দ্রবীভূত জল কিন্তু তড়িৎ সুপরিবাহী। বুঝতে পারলে? তড়িৎ বলতে কি, বিশুদ্ধ জলে কিন্তু কারেন্টটা যাবে না, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু বিশুদ্ধ জলের মধ্যে হয়তো যাবে, আমাদেরকে শর্ট লাগবে, হালকা লাগবে, কিন্তু জলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জায়গা জুড়ে সেই জলটা বিদ্যুৎটা পরিবাহিত হতে পারবে না, কুপরিবাহী। যদি সেই জলের মধ্যে কোনো দ্রবণ মিশ্রিত অবস্থায় থাকে তবে কিন্তু সেইখানে সেই জলের মধ্যে তড়িৎটা সুপরিবাহী হবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, মনে রাখবে। তাহলে কতগুলো আমরা এখান থেকে কোশ্চেন পেলাম, আমি বারবার বলছি, এই স্লাইডটা এবং এই স্লাইডটা, এই দুটো স্লাইড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক একটা লাইন এক একটা কোশ্চেন, একটা কোশ্চেনও কিন্তু ভোলা যাবে না, সমস্ত কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে জলের যে সমস্ত
ফিচার্স গুলো দেখলে সেগুলো আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারোর মনে কোনো কোশ্চেন নেই। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয়, আমি তো রয়েছি, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, মেসেজ করে হোক, নেক্সট ক্লাসে হোক, যে কোনো মানে তোমাদের যেরকম সুবিধা। ওকে, তো এইবার আমরা দেখবো যে আমরা তো বারবার বলছি না খনিজ ব্যাপারটা, তাহলে খনিজের উপাদানের ভিত্তিতে জলটাকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি। দেখো, খনিজ উপাদানের ভিত্তিতে আমরা জলকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমেই রয়েছে কি না, ভারী জল। কি রয়েছে প্রথমে? ভারী জল। আমরা আলোচনা করবো ভারী জল নিয়ে, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে মৃদু জল নিয়ে, তারপরে আলোচনা করব খনিজ জল নিয়ে। ঠিক আছে, একটা একটা করে। তাহলে ভারী জলটা কি? প্রথমে আমরা দেখব যে ভারী জলটা কি। দেখো, এই ভারী জল বলতে কি, আমরা কি নর্মালি কি জানি, জল কি তৈরি? দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু, তাই তো? এইবার যখন যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে ওটা তো হালকা হয়, এইবার যদি ভারী কোনো জলে ভারী হাইড্রোজেন মিশ্রিত থাকে, কি থাকে? যদি কোনো জলে যে হাইড্রোজেনটা থাকবে সেই হাইড্রোজেনটা ভারী আকারে থাকে, তখন তাকে আমরা বলি ডিউটেরিয়াম। কি বলি? ডিউটেরিয়াম। ঠিক আছে, যার সংকেত হচ্ছে গিয়ে D2O। ওকে, আমরা জলের সংকেত কি জানি? H2O, ওটা হালকা জল, বিশুদ্ধ জল। এবার D2, যদি কোনো জলের সংকেত D2O হয় তখন সেটা কি হয়ে যাবে না, ভারী জল হয়ে যাবে। ঠিক আছে, ডিউটেরিয়াম। বা যাকে আমরা এর আরেকটা নাম কি বলতো? এই ভারী জলের আরেকটা নাম হচ্ছে গিয়ে, আচ্ছা এটাও মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে ভারী জলের আরেকটা নাম কি? ডিউটেরিয়াম অক্সাইড। ঠিক আছে, এখান থেকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, যে এই যে ভারী জল, এই ভারী জলের মানে এই ভারী জল সম্পর্কে সর্বপ্রথম কে বলেছিলেন, বা এই যে ভারী জলের ধারণাটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? তাহলে কে দিয়েছিলেন ভারী জলের সর্বপ্রথম সংজ্ঞাটা? হ্যারল্ড ওরে। তাহলে ইনি কি দিয়েছিলেন সর্বপ্রথম? ভারী জলের কথা বলেন। তাহলে বিজ্ঞানী হ্যারল্ড কিন্তু সর্বপ্রথম এই ভারী জলের কথা উল্লেখ করেছিলেন। ভারী জল আমরা কোনটাকে বলবো? যেই জলে হাইড্রোজেনের যে পরিমাণটা সেটা কিন্তু ভারী আকারে থাকে, অর্থাৎ হাইড্রোজেনটা কেমন হাইড্রোজেন থাকে? ভারী হাইড্রোজেন থাকে, সেটাকে আমরা বলি D2O বা ডিউটেরিয়াম অক্সাইড। ঠিক আছে, তখন এবং প্রাকৃতিক ভাবে যে খনিজগুলো থাকে, যেমন ধরে নাও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এইগুলো খুব বেশি পরিমাণে থাকে, তাকে আমরা বলি ভারী জল। ঠিক আছে, যখন যে খনিজ পদার্থগুলো থাকে জলের মধ্যে, যেগুলো আমাদের শরীরের জন্য অপরিহার্য, কিন্তু লিমিটেড মাত্রায়, অত্যধিক মাত্রায় না। ঠিক আছে, আর এই জলের ক্ষেত্রে কি হয়, মানে সমস্ত কিছু অত্যধিক মাত্রায় থাকে, খুব বেশি পরিমাণে থাকে, এবং হাইড্রোজেনটা ভারী হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে ভারী হাইড্রোজেন থাকে। ঠিক আছে, কেমন হাইড্রোজেন? ভারী হাইড্রোজেন, যাকে আমরা কি বলি? ডিউটেরিয়াম অক্সাইড। ওকে, প্রথম কে দিয়েছিলেন? বিজ্ঞানী হ্যারল্ড এর সংজ্ঞাটা প্রথম দিয়েছিলেন। এবং এটা খনিজ পদার্থে সমৃদ্ধ, এটা মনে রাখবে ভারী জলের ক্ষেত্রে। এটা কি পদার্থে সমৃদ্ধ? এটা হচ্ছে গিয়ে খনিজ পদার্থে সমৃদ্ধ। তারপরে কোনো ফেনা বা সাবান থেকে ফেনা কিন্তু উৎপন্ন হয় না, অর্থাৎ এই জলটা কিন্তু কাপড় কাচার জন্য উপযোগী না, কেননা এই জল থেকে খুব তাড়াতাড়ি ফেনা উৎপন্ন হয় না। ওকে, পানীয় জল হিসেবে কিন্তু গ্রহণযোগ্য নয়। কেন পানীয় জল হিসেবে গ্রহণযোগ্য নয়? কেননা এইখানে যে সমস্ত খনিজগুলো রয়েছে সেগুলো অত্যধিক মাত্রায় থাকে, আর কোনো কিছু তো অত্যধিক মাত্রায় ভালো নয়, তাই জন্য কিন্তু এইটা গ্রহণযোগ্য নয়। ওকে, তারপরে চুল ও ত্বক শুষ্ক হয়ে যায়। এর এক্সাম্পল কি হতে পারে? গভীর কূপের ভূগর্ভস্থ জল। গভীর যে সমস্ত কূপ বা কুয়োগুলো হয়, সেই সমস্ত ভূগর্ভস্থ, অর্থাৎ একদম ভূ অভ্যন্তরে যে জলগুলো থাকছে, সেইগুলোতে এই খনিজের পরিমাণটা খুব বেশি মাত্রায় থাকে, সেই জন্য কিন্তু এই জলটা পানযোগ্যও নয়। তাহলে ভারী জলটা কি বুঝতে পারলে? এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে, যে নিম্নের কোন জলটি খনিজ পদার্থে সমৃদ্ধ? তখন কি হবে? ভারী জল। এখানে কেমন অক্সিজেন থাকে?
ভারী অক্সিজেন। এর আরেকটা নাম কি? ডিউটেরিয়াম অক্সাইড, বা এর সংকেত কি? D2O। কোন বিজ্ঞানী প্রথম দিয়েছিলেন? বিজ্ঞানী হ্যারল্ড দিয়েছিলেন। এটা কি পানযোগ্য? না, এটা পানযোগ্য নয়। তারপরে এখান থেকে কোন জল থেকে সাবান উৎপন্ন হয় না বা ফেনা উৎপন্ন হয় না? ভারী জল থেকে ফেনা উৎপন্ন হয় না। কাপড় কাচার জন্য কি উপযোগী? একদমই নয়। ঠিক আছে, এইগুলো মানে বেসিক কিছু ইনফরমেশন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা কি দেখবো না মৃদু জল সম্পর্কে। ঠিক আছে, কি দেখবো আমরা? মৃদু জল, বা যাকে তোমরা অনেক ক্ষেত্রে নামটা কি পাবে? সফট ওয়াটার। মৃদু জল বা সফট ওয়াটার, যে জলে সহজে ফেনা হয়, এটা হয় না, হবে না, হয়। ঠিক আছে, যে জলে খুব সহজে ফেনা হয় এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নটা কম পরিমাণে থাকে, তাকে বলা হয় মৃদু জল। কি? যে জলে সহজে ফেনা হয়, দেখো সহজেই সাবানের ফেনা হয়। আচ্ছা, সহজে সাবানের ফেনা হবে এবং সোডিয়াম আয়ন থাকবে, চুল ও ত্বক আর্দ্র হয়ে যাবে। উদাহরণ কি? বৃষ্টির জল, পুকুরের জল, এই সমস্ত জলে খুব সহজেই ফেনা হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে যে জামা কাপড় কাচার জন্য উপযোগী। ঠিক আছে, কোশ্চেন দিল জামা কাপড় কাচার জন্য কোন জলটা সব থেকে বেশি উপযোগী? তখন কি হবে না, মৃদু জল কিন্তু সব থেকে বেশি উপযোগী এই জামা কাপড় কাচার জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে মৃদু জলটা আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা কি পেলাম? যে জলে সহজে ফেনা হবে এবং ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন কম পরিমাণে থাকবে, তাকে আমরা বলবো মৃদু জল বা সফট ওয়াটার। এই জলটা কিসের জন্য উপযোগী সব থেকে বেশি? কাপড় কাচার জন্য সব থেকে বেশি উপযোগী এবং সহজেই ফেনা হবে, সোডিয়াম আয়ন কম থাকবে। এক্সাম্পল কি? বৃষ্টির জল, পুকুরের জল, এটসেট্রা। ঠিক আছে, এরপরে আমরা দেখবো খনিজ জল। কি দেখবো আমরা? খনিজ জল, বা যাকে আমরা মিনারেল ওয়াটারও বলে থাকি। ঠিক আছে, যে জলে খনিজ পদার্থ, যেমন ধরে নাও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। ঠিক আছে, মনে রাখবে যেই জলটায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আমাদের শরীরের জন্য যেগুলো অপরিহার্য উপাদান, সেই সমস্ত উপাদানগুলো কিন্তু একটা লিমিটেড মাত্রায় থাকবে বা নির্দিষ্ট পরিমাণে থাকবে, যতটা আমাদের প্রয়োজন ঠিক ততটাই থাকবে। সেই জলটাকে আমরা বলি খনিজ জল। মানে বলি না মিনারেল ওয়াটার, মিনারেল মানে কি? খনিজ না? তাহলে মিনারেল ওয়াটার বা খনিজ জল। কেন আমরা এটাকে মিনারেল ওয়াটার বলছি? কেননা যে খনিজগুলো আমাদের প্রয়োজন, সেই খনিজ আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেই খনিজগুলো এই জলটাই লিমিটেড মাত্রায় থাকে বা মানে ঠিকঠাক মাত্রায় থাকে, যেটা আমাদের শরীরের জন্য ঠিকঠাক, মানে ওভার না, সেটাকে আমরা বলছি খনিজ জল। এটা একটা পরিশোধিত জল, এই জলটাকে পরিশোধন করা হয়, তাই তো? এবং এই জলটা কি হবে না, এই জলটা হচ্ছে গিয়ে বোতলজাত জল। বোতলজাত জল হিসেবেও কিন্তু এই জলটা ব্যবহার করা যেতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে খনিজ জলটা আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কটা আমরা জল পেলাম? 3 রকমের জল পেলাম, তাই তো? একটা ভারী জল, একটা মৃদু জল, এবং আরেকটা হচ্ছে গিয়ে খনিজ জল। এই 3টে জলের ব্যবহার বা ধরন আশা করি সকলের কাছে ক্লিয়ার। এইবার রয়েছে জলের ব্যবহার। আমরা কি কি ভাবে জলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা জল তো ব্যবহার করছি, তাই তো? এবার জলটাকে আমরা পরিশোধন করবো কি করে, যেটা বলছিলাম আমি একটু আগে। সমুদ্র জলকে ধরে নাও তোমরা যখন পাহাড়ে ঘুরতে যাবে, এবার সেখানকার জল আর এখানকার জলের কিন্তু আকাশ পাতাল ফারাক। সেই জলে মিনারেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে, যেটা কিন্তু সেখানকার যারা মানে অধিবাসী, তারা সেই জলটা খেতে খেতে অভ্যস্ত, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। এবার আমরা যদি সেই জলটা ডিরেক্টলি নিই, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। তাই জন্য সেই জলটাকে আমরা কিভাবে খাই? জিওলিন মিশিয়ে খেতে হবে। কি মিশিয়ে? মনে রাখবে এটা, জিওলিন মিশিয়ে খাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে অতিরিক্ত খনিজ জল, ঠিক আছে, যে সময় জলে অতিরিক্ত খনিজ থাকে, অতিরিক্ত খনিজ জল কি মিশিয়ে খেতে হবে? জিওলিন। এছাড়াও জলকে
পরিশুদ্ধ করার জন্য আমরা আর কি কি পদ্ধতি ব্যবহার করতে পারি? যেটা আমি বললাম একটা ডিস্যালিনেশন, তাই তো? ডিস্যালিনেশন প্রক্রিয়ায় আমরা ব্যবহার করতে পারি। এটা ডিসালট্রেশন আছে, অর্থাৎ পাতন পদ্ধতি। পাতন পদ্ধতি থেকে আমরা জলটা বাষ্পে পরিণত করে সেখান থেকে আবার পুনরায় তরলে পরিণত করে জলটাকে বিশুদ্ধ করতে পারি। এছাড়াও রয়েছে ফিটকিরি। আমরা দেখি না গ্রামাঞ্চলে বা মায়েরা কি করে, ফিটকিরি ব্যবহার করে। ফিটকিরি ব্যবহার করে সেই জলের যে নোংরাগুলো থাকে সেই নোংরাটাকে থিতিয়ে দেয় এবং ওপরের পরিষ্কার জলটাকে বা বিশুদ্ধ জলটাকে ওপরের দিকে তুলে দেয়। তাহলে যে আমরা এরকম ভাবে ফিটকিরি ব্যবহার করেও করতে পারি। এছাড়া ক্লোরিন মানে মিশিয়েও কিন্তু আমরা জলটাকে পরিশোধন করতে পারি। ঠিক আছে? এই সমস্ত প্রক্রিয়াগুলো মনে রাখবে। এগুলো হচ্ছে জলকে পরিশুদ্ধ করার এক একটা পদ্ধতি বা কৌশল। ওকে, এইবার আমরা কি দেখবো বললাম যে জলের ব্যবহার, আমরা কি কি কাজে জলকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রথমে রয়েছে কিনা মানব দেহে জলের ব্যবহার, তাই তো? আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই কি দিয়ে তৈরি না, জল দিয়ে তৈরি। অনেক মানে বেশিরভাগ অংশটাই কিন্তু জল ছাড়া কিন্তু আমাদের বডিটা শুকিয়ে যাবে। তাহলে জলের পরিমাণ তো একদম অপরিহার্য। তাহলে জলের ব্যবহার আমাদের শরীরেও রয়েছে, তাই বলছে মানব দেহে জলের ব্যবহার। তারপরে কি রয়েছে, গৃহস্থালির কাজে ব্যবহার। ডেফিনেটলি গৃহস্থালির কাজে জল ছাড়া তো কোনো কিছুই পসিবল না। যে কোনো কাজ করতে জানো না তোমার জল কিন্তু একদম লাগবে। চা রান্না করো, জামা কাপড় কাচো, ধোও, পান করো, যে কোনো কিছু করো না কেন, জল কিন্তু অপরিহার্য। ওকে, এছাড়া রয়েছে কিনা কৃষি ক্ষেত্রে ব্যবহার। তাহলে কৃষি ক্ষেত্রেও ব্যবহার হতে পারে জল, তাই তো? কৃষি ব্যবহার হতে পারে, কৃষিতে ব্যবহার জল হবেই, কারণ না জল ছাড়া তো কৃষিকাজ করাই সম্ভব নয়। তারপর রয়েছে শিল্প ক্ষেত্রে ব্যবহার, যেটা আমি অলরেডি বলেছি। বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার, সেটাও আমি বলেছি। তারপরে পরিবহনে ব্যবহার, সেটাও অলরেডি বলে দিয়েছি আমি, কারণ সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করার জন্য তো জলের অবস্থানটাই দরকার। জলপথে তো এক দেশ থেকে অন্য দেশে যে কোনো ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছু করা যায়। তাহলে পরিবহনের একটা মাধ্যম হিসেবে কাজ করে জল। জলজ প্রাণীর বাসস্থান হিসেবে কাজ করে। উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে জল। মানুষের বৃদ্ধিতেও কাজ করে, উদ্ভিদের বৃদ্ধিতেও কাজ করে। তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। যদি আমরা ওয়াটার সাইকেল না থাকতো তাহলে কি পরিবেশের ভারসাম্য বজায় থাকতো? তাহলে ওয়াটার সাইকেল তো আমি অলরেডি বলেছি, যদিও আর নেক্সট ক্লাসে আমি একবার বলে দেবো। ঠিক আছে, তাহলে ওয়াটার সাইকেল ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না। তারপরে কি রয়েছে, স্বাস্থ্য এবং চিকিৎসায় জল প্রয়োজন। ডেফিনেটলি ধর্মীয় রীতিনীতিতেও কিন্তু জল প্রয়োজন। কি করে, পুজো টুজো করার জন্য গঙ্গার জল প্রয়োজন হয়। তাছাড়াও এই যে প্রতিমা বিসর্জন বলো, তারপরে আমরা বলি গঙ্গা স্নান, এই সমস্ত কিছুর জন্য কিন্তু জলের প্রয়োজন। কি বলা হচ্ছে, ধর্মীয় রীতিনীতিতেও কিন্তু জলের প্রয়োজন রয়েছে বা জলের ব্যবহার দেখা যায়। এছাড়া বিনোদনেও জল প্রয়োজন, যেমন সাঁতার কাটতে, নৌকা ভ্রমণ, পর্যটন। আমরা পর্যটন করি না, পর্যটন ক্ষেত্রেও তো বিভিন্ন বোটে করে বোটিং করা হয়। তারপরে হচ্ছে কি সাঁতারের জন্য জল প্রয়োজন, নৌকা ভ্রমণের ক্ষেত্রে জল প্রয়োজন। তাহলে এত সমস্ত ব্যবহার কি আমরা জলের ব্যবহার পাচ্ছি এতগুলোতে। ক্লিয়ার? তাহলে আমরা জলের ব্যবহার তো অনেকগুলো ক্ষেত্রেই পেয়ে গেলাম। এতগুলো ক্ষেত্রে আমরা জলকে বিভিন্ন কাজে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আশা করি ক্লিয়ার। জল তো খুবই ইজি, তবুও জাস্ট একবার করে বলে দিতে হচ্ছে। একবার এগুলো দেখলেই বুঝে যাবে। ওকে, কিন্তু মনে রাখতে হবে কোথায় কি ব্যবহার হচ্ছে। এইবার আমরা দেখব যে জলবাহিত রোগগুলো। এই যে আমরা জল ছাড়া তো একদণ্ড থাকতে পারি না, কিন্তু এই জলের জন্য আবার আমাদেরকে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়, তাই তো? জল ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, আবার জলের জন্য আমরা মারাও যেতে পারি। জলের জন্যই বাঁচবো না, আবার জলের জন্যই মারা যেতে পারি। ঠিক আছে, তাহলে সেগুলোই কি, সেগুলো হচ্ছে গিয়ে জলবাহিত রোগ। তাহলে জলবাহিত রোগগুলো কেন হবে? আমরা যদি বিশুদ্ধ জল পান করি তাহলে কি জলবাহিত রোগ হবে? হবে না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আমরা জলটাকে তো দূষিত করে ফেলছি। এইবার এই দূষিত জলটাকে পান করার ফলে আমাদের তো বিভিন্ন রোগের সম্মুখীন হতে হবে, তাই না? তাই কি বলা হচ্ছে, দেখো, যে সমস্ত রোগ দূষিত জল পান করা বা ব্যবহার করার ফলে ছড়িয়ে পড়ে তাদেরকেই বলে জলবাহিত রোগ। আমরা তো জানি নর্মালি জলবাহিত রোগ কাকে বলে। দূষিত জল পান করা বলো, দূষিত জল ব্যবহার করা বলো, এছাড়াই দূষিত জল আশেপাশে থাকলেও কিন্তু রোগের বাসা বাঁধে। দূষিত জলকে আমরা কি বলবো, রোগের আঁতর-ঘর। ওকে, তাহলে দূষিত জলের জন্য কিন্তু আমাদেরকে অনেক রোগের সম্মুখীন হতে হবে। জলের মাধ্যমে কি কেমন কেমন রোগ ছড়ায় একবার দেখে নিই চলো। কোন কোন রোগগুলো মেইনলি জলের মাধ্যমে ছড়ায়? প্রথমে রয়েছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। এখানে মনে রাখবে হেপাটাইটিস বি, সি, ডি এইগুলো কিন্তু
জলবাহিত রোগ নয়, মনে রাখবে, ঠিক আছে? শুধুমাত্র হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি, সরি হেপাটাইটিস ই এবং এ, এই দুটোই কিন্তু জলবাহিত রোগ। তোমার মনে হতে পারে যেমন কি করে মনে রাখবো এ আর ই? মনে রাখবো প্রথম দুটো ভাওয়েল, ঠিক আছে? প্রথম দুটো ভাওয়েলই হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস প্রথম দুটো ভাওয়েল, এই দুটোই হচ্ছে কি না জলবাহিত রোগ। বাকি বি সি ডি এগুলো কিন্তু জলবাহিত রোগ নয়। হেপাটাইটিস বি এটা কিন্তু জলবাহিত রোগ নয়, এটা একটা ব্লাডের রোগ, ঠিক আছে? তারপরে কি রয়েছে ডায়রিয়া, ডায়রিয়া একটা জলবাহিত রোগ। টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো কি? এগুলো তোমরা বলো ম্যাম এগুলো তো মশার জন্য হয়, এগুলো জলবাহিত কেন হচ্ছে? এইবার তোমরা আমাকে বলো মশার উৎপত্তিটা কোত্থেকে হচ্ছে? জল থেকে হচ্ছে না? কোথাও একটা জল জমে পড়ে আছে, সেখান থেকেই তো মশাগুলো জন্ম নিচ্ছে। তাহলে মেইনলি দায়ীটা কে? জল না? জল না? তাহলে জলের জন্যই তো এই মশাগুলোর উৎপত্তি হচ্ছে। আর মশাগুলোর উৎপত্তি হচ্ছে মানে কি? মশাগুলো কামড়াবে, আমাদের ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে, তাই তো? তাছাড়া কি হচ্ছে কলেরা, জন্ডিস, এই সমস্ত রোগগুলো কিন্তু জলের জন্য আমাদের হয়ে থাকে, এবং এইগুলো এক একটা মারণ রোগ বলতে পারো, ঠিক আছে? যদি একবার কারোর চেপে হয়ে যায়, প্রচন্ড পরিমাণ হয়, তবে কিন্তু তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, এরকমও হতে পারে। এর মধ্যে এমন এমন কিছু কিছু রোগ রয়েছে, কলেরা, ডায়রিয়া, এই সমস্ত কারণে কিন্তু প্রাচীনকালে বা মানে এই আধুনিক সভ্যতার আগে এই সমস্ত রোগগুলোর জন্য গোটা গোটা পাড়া মহামারীতে ভুগতো, গোটা গোটা পাড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র এই সমস্ত রোগগুলোর জন্য। এই দূষিত জল পান করা বলো, দূষিত জলের সংস্পর্শে আসা বলো, বা দূষিত খাবার খাওয়া বলো, এই সমস্ত কারণে কিন্তু মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে কি এক একটা জলবাহিত রোগ। চলো নেক্সট স্লাইডে আমরা দেখি। এরপরে রয়েছে কি না জল মশার প্রজনন স্থান। তুমি যেটা বলছিলাম, তোমরা তো বলবে যে ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো তো ম্যাম মশার জন্য হয়, তাহলে মশা কি করে জলবাহিত রোগ হতে পারে? এইগুলো অ্যাকচুয়ালি বাহক বাহিত রোগ, ঠিক আছে? এগুলো কি বাহক বাহিত রোগ, কেননা একটা বাহকের সাহায্যে তো রোগটা আমাদের শরীরে প্রবেশ করছে, কিন্তু সেই বাহকটার উৎপত্তি থেকে হচ্ছে জল থেকে হচ্ছে। তাই জন্য এটাকে আমরা বলতে পারি ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে কিন্তু জল এটার জন্য দায়ী, ঠিক আছে? তাহলে জল মশার প্রজনন স্থান, এবং এই মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়ার কারণ হতে পারে, তাই মশার বংশবৃদ্ধি রোধ করা গুরুত্বপূর্ণ। তাহলে মশার যদি আমাদের বংশবৃদ্ধি রোধ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে না, আশেপাশে যেন জল জমে না থাকে। বাড়ির আশেপাশে বলে পরিষ্কার জল, নোংরা জল, কোনো রকমের জল যেন জমে না থাকে। যেখানে কয়েকদিন ধরে একভাবে জলটা জমে থাকবে, সেখান থেকেই কিন্তু মশারা বাসা বাঁধবে, ঠিক আছে? তাই জন্য বাড়ির চারপাশে জল জমা বন্ধ করতে হবে। জলের পাত্র, কুলার, ট্যাঙ্ক ইত্যাদিতে কিন্তু বেশিক্ষণ জল আটকে রাখা যাবে না, ঠিক আছে? এগুলো ক্ষেত্রে কি হবে না, জল বেশি দিন আটকে রাখা যাবে না। ফুলদানিতেও তাই, ঠিক আছে? জলটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তাহলে এগুলো জল আটকে রাখা বন্ধ করতে হবে। সঞ্চিত জল ঢেকে রাখতে হবে। ধরে নাও কোনো একটা জল সঞ্চিত আছে, সেই জলটাকে আমরা ঢেকে রাখবো, খোলা রেখে দেবো না। খোলা রাখবো মানে সেখানটায় মশারা বাসা বাঁধবে, ওকে? তারপরে সংগৃহীত জলে কেরোসিন যোগ করে রাখতে হবে, ঠিক আছে? কি বলা হচ্ছে, সংগৃহীত জলে কেরোসিন যোগ করে রাখতে হবে। কেন কেরোসিন যোগ করব? দেখো কেরোসিন তো তেল। এবার যেখানটায় জলটা সংগৃহীত অবস্থায় রয়েছে, ধরে নাও কোনো একটা বড় ড্রাম রয়েছে, সেই ড্রামের মধ্যে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে জল সঞ্চিত হয়ে গেছে, জল ফেলার জায়গা নেই, তখন আমরা সেখানটায় মশাগুলোকে আটকানোর জন্য কি করতে পারি, তার উপরে আমরা কেরোসিন ঢেলে দিতে পারি। এইবার কেরোসিন ঢাললে কি হবে, কেরোসিনের যে স্তরটা, মানে কেরোসিনটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে না, জলের ওপরে একটা আস্তরণ তৈরি করে থাকবে, জলের ওপরে ভাসতে থাকবে কেরোসিনটা। এইবার জলের উপরি স্তরে যদি কেরোসিন ভাসে, সেখানে কি মশা বাসা বাঁধতে পারবে সেই জলের মধ্যে? ও জলের মধ্যে ঢুকতেই পারবে না, তাহলে কি করে বাসা বাঁধতে পারবে? তাই জন্য কি বলা হচ্ছে না, সংগৃহীত জলে কেরোসিন যোগ করে দাও, তাহলে আর মশারা কিছু করতে পারবে না। হয়তো কোনো একটা ছোট্ট কোনো গর্ত টর্ত রয়েছে, সেই গর্ততে জল জমে আছে, এবার সেই গর্ত টর্ততে জল জমে থাকলে কি হবে, সেই জল থেকে তো প্রচুর মশা উৎপন্ন হবে, মশারা বাসা বাঁধবে। তাই জন্য কি বলা হচ্ছে, সেই জলের মধ্যে কিছুটা পরিমাণে কেরোসিন মিশিয়ে দাও, হয়ে গেল, মশাদের খেল খতম। তাছাড়া
যখন আমাদেরকে ঘুমোতে হবে বাড়িতে কিন্তু অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে। সে দিনে হোক বা রাতে হোক বা বিকেলে হোক বা সকালে হোক, যেই টাইমেই তুমি ঘুমোচ্ছ না কেন আমাদেরকে কিন্তু অবশ্যই মশারিটা টানিয়ে ঘুমোতে হবে। কেননা দিনের বেলাতেও কিন্তু এমন অনেক মশা কামড়ায় যার জন্য কিন্তু মারণ রোগ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাই বলা হচ্ছে সারাক্ষণ কিন্তু মশারি ব্যবহার করতে হবে। তাহলে মশা থেকেই কিন্তু কত রকমের সমস্যা হতে পারে। এইবার আমরা রোগগুলোকে একে একে অল্প অল্প করে ডিসকাস করব, যে এর সংক্রমণটা কি করে হচ্ছে, কোন জীবাণু দ্বারা হচ্ছে এবং কি কি সিমটমস আছে। চলো দেখে নিই রোগগুলোকে। প্রথমেই রয়েছে হেপাটাইটিস এ। কি রয়েছে প্রথমে? হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই। ঠিক আছে, বিসিডি নয় কিন্তু, মনে রাখবে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। তাহলে এটা কি হচ্ছে? এটা একটা লিভারের সংক্রমণ। এর সংক্রমণটা কি থেকে হতে পারে? দূষিত খাবার এবং দূষিত জল খেলে। ঠিক আছে, আমরা যদি দূষিত খাবার বা দূষিত জল খাই তাহলে কিন্তু আমাদের হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই হতে পারে। এর লক্ষণ কি হতে পারে, কি করে বুঝবো আমরা আমাদের হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই হচ্ছে? দেখো কি হবে না, জন্ডিস হয়ে যাবে। জন্ডিস হয়ে যাওয়া মানে কি, আমাদের গা হাত পা হলুদ হলুদ হয়ে যাবে, তাই তো? জিভ টিপ চোখের নিচগুলো হলুদ হলুদ হয়ে যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে জন্ডিস। তাহলে জন্ডিসেরও সিমটম মানে অনেক সিমটমস রয়েছে বা লক্ষণ রয়েছে। তাহলে জন্ডিস হবে, এছাড়াও হবে জ্বর, বমি, এই সমস্ত সিমটম তখন আমরা দেখব, তখন কিন্তু আমাদের ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই এই সমস্ত রোগগুলো কিন্তু মশা কেন বলছি, দূষিত জল বা দূষিত খাবার থেকেও হতে পারে। তাছাড়া এই যে আমরা নোংরা হাত দিয়ে কোনো খাবার খেয়ে নিচ্ছি, খাবারটা খোলা রেখে দিচ্ছি, মাছি বসছে, এই সমস্ত খাবার খেলেও কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস এটা বুঝতে পারলে। এছাড়াও দেখো কি কি সিমটমস হতে পারে, আর এখানটা ছবিটা দেখতে পাবে তোমরা, ভমিটিং হবে, তারপরে হচ্ছে নওসা হবে, মানে কি বলবো, হৃৎপিণ্ড ধরপড় করবে সেরকমটা হবে। তারপরে হাই টেম্পারেচারে জ্বর আসবে, ইয়েলো স্কিন এন্ড ইয়েলো আইস, যেটাকে আমরা কি বলছি, জন্ডিস, তাই তো? ইয়েলো স্কিন এবং ইয়েলো আইস হয়ে যাবে, চোখ শরীর এগুলো সব হলুদ হয়ে যাবে। তাছাড়াও এই যে পেটে ব্যথা করবে, জয়েন্টে মাসলে এই সমস্ত জায়গায় প্রচন্ড পরিমাণে ব্যথা করবে। তাছাড়াও ডায়রিয়া হবে, ডার্ক ইউরিন হবে, এবং এই সমস্ত কিছু প্রবলেম গুলো কিন্তু যখন আমাদের হেপাটাইটিস এ হবে এই সমস্ত সিমটমস গুলো আমাদের দেখা দেবে, যেটা আলটিমেটলি কার ক্ষতি করবে? লিভারের কিন্তু আলটিমেটলি ক্ষতি করবে। ঠিক আছে, ক্লিয়ার হেপাটাইটিস এ এর সিমটমস গুলো। নেক্সট কি রয়েছে? ডায়রিয়া। ডায়রিয়াতে আমাদের প্রথমেই কি হবে, যদি ডায়রিয়া হয় ডিহাইড্রেশন হবে, তাই তো? মানে কি, জলের পরিমাণটা কিন্তু শরীর থেকে কমে যাবে। কি বলা হচ্ছে? ডায়রিয়া হলো এমন একটা অবস্থা যেখানে বারবার তরল মলত্যাগ হয়, মানে আমাদের বারবার পাতলা পাতলা পায়খানা হবে, সিম্পল কথায়। ঠিক আছে, এবং এর সংক্রমণটা কি, কিভাবে সংক্রমণ হবে? দূষিত জল বা দূষিত যদি খাবার আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে। ওকে, তাহলে লক্ষণগুলো কি কি হবে? বারবার তরল মলত্যাগ হবে, বারবার হবে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে যাবে, পেটে ব্যথা করবে, বমি বমি ভাব থাকবে, জ্বর হবে, এছাড়াও কি হবে না, ডিহাইড্রেশন হবে। এবার বারবার যদি পাতলা পাতলা মলত্যাগ হয় তখন কি হবে? শরীরের সমস্ত জল তো বেরিয়ে যাচ্ছে, তাহলে শরীরে জলের তো অভাব দেখা দেবে, তার জন্য কি হবে না, ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন থেকে মাথা ঘোরা এই সমস্ত কিছুও কিন্তু হতে পারে। তাহলে কি হবে? এবং পেটে ব্যথা করবে, আর্জেন্ট নিড টু ইউজ দ্য টয়লেট, অর্থাৎ বারবার পায়খানা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল ডায়রিয়া। আসলে ডায়রিয়া বুঝতে পারলে এগুলো খুবই ইজি, তোমরা সকলেই জানো, তাও জাস্ট একবার রিক্যাপের মতোই মনে করে নেওয়া, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? হেপাটাইটিস এ দেখলাম এবং ডায়রিয়া দেখলাম। নেক্সটে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে টাইফয়েড। টাইফয়েডটা কি? টাইফয়েডও কিন্তু দূষিত জল থেকে হতে পারে। ঠিক আছে, বারবার টাইফয়েড হয় মানুষের। টাইফয়েড কি একটা ব্যাকটেরিয়া জনিত জলবাহিত রোগ। এইটা এর জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে যে টাইফয়েড রোগের জীবাণুর নাম কি?
টাইফয়েড রোগের জীবাণুর নাম হচ্ছে গিয়ে সালমোনেলা টাইফি। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা জলবাহিত রোগ এবং এর জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি। নামগুলো খুব ভালো করে মনে রাখবে। কোশ্চেন দিয়ে দিতে পারে যে নিম্নের কোন জীবাণুটি টাইফয়েড রোগের জন্য দায়ী? তখন কি বলবে না সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড রোগের জন্য দায়ী। এইবার তোমাদের মনে কি করে মনে রাখবো ম্যাম? পেছনেই তো রয়েছে টাইফি। টাইফি মানে কি? টাইফি থেকে কি হয়? টাইফয়েড না? তাহলে মনে রাখা তো খুবই ইজি। টাইফি দেখবে, মেরে দেবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে এর জীবাণুর নাম হচ্ছে এর জীবাণুর নাম হলো গিয়ে সালমোনেলা টাইফি। এর সংক্রমণ কিভাবে হতে পারে? দূষিত জল পান করলে হতে পারে, অপরিষ্কার বা দূষিত খাবার খেলে কিন্তু এই টাইফয়েড রোগটা হতে পারে বা টাইফয়েড জ্বরটা হতে পারে। এর লক্ষণ কি কি? দীর্ঘস্থায়ী জ্বর হবে, মাথা ব্যথা হবে এবং শরীর কিন্তু দুর্বল হয়ে যাবে। দেখো ইররেগুলার ফিভার আসবে, বারবার মানে থেকে থেকে জ্বর হবে, তারপরে হেডেক হবে, মাথা ব্যথা হবে, পেটে ব্যথা হয় কখনো কখনো এবং নওজা এবং ভমিটিং হবে, বমি হবে। তাছাড়াও মানে হৃৎপিণ্ডটা ধরফর করবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তারপরে মাসল পেন হবে, টায়ার্ডনেস আসবে, উইকনেস আসবে, এই সমস্ত কিন্তু ব্যাপারগুলো দেখা দেবে, এই সমস্ত লক্ষণ দেখা দেবে। তাহলে এইখান থেকে তোমরা লক্ষণ দেখেই বুঝতে পারবে যে তোমার কোন রোগটা হয়েছে। আর যদি এগুলো ইমিডিয়েটলি মানে এগুলো যদি তোমাদের লক্ষণ দেখতে পাও, তখন কি হবে? নিজে থেকে মাতব্বরি কোনো ওষুধ না কিনে এনে ডেফিনেটলি ডক্টরের পরামর্শ মতো ওষুধ নেওয়া উচিত। ঠিক আছে, কারণ আমরা তো জানি না কোন ওষুধের কোন রোগের জন্য কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই জন্য ডক্টরের সব থেকে ভালো প্রেসক্রাইব করতে পারবেন। তাই জন্য ডেফিনেটলি এই সমস্ত যদি কোনো প্রবলেম হয় তৎক্ষণাৎ আমাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তাহলে টাইফয়েডটা বুঝতে পারলে, টাইফয়েড রোগের জীবাণুর নামটা কি? সালমোনেলা টাইফি। এরপরে কি রয়েছে? ম্যালেরিয়া, তাই তো? তাহলে ম্যালেরিয়াটা কি? দেখো ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম বা প্রোটোজোয়া। ঠিক আছে, প্লাজমোডিয়াম। এইবার আমরা কি জানি? আমরা অনেকেই জানি বা আমরা এর আগেও পড়েছি যে ম্যালেরিয়া কোন মশা কামড়ালে হয়? সেটা স্ত্রী না পুরুষ মশা কামড়ালে ম্যালেরিয়া হয়? স্ত্রী মশা। স্ত্রী মশার নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, অনেক মশা হয়, সেই মশাগুলোর মধ্যে স্ত্রী অ্যানোফিলিস মশা যদি আমাদের কামড়ায় তাহলে কিন্তু আমাদের ম্যালেরিয়া হবে। কি হবে? ম্যালেরিয়া হবে। কে কামড়ালে? স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে কিন্তু ম্যালেরিয়া হবে। ঠিক আছে, এর লক্ষণগুলো কি কি হবে? দেখো জ্বর হবে প্রচুর পরিমাণে, চক্রাকারে ওঠানামা করবে, মানে কি জ্বর হলো, ফট করে জ্বর কাঁপিয়ে চলে এলো, আবার থেমে গেল ওষুধ খাওয়ার পরে, আবার ফট করে জ্বর চলে এলো, মানে চক্রাকারে জ্বরটা ওঠানামা করতে থাকবে। এছাড়া কি হবে? কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসবে, প্রচন্ড পরিমাণে ঘাম হবে, সোয়েটিং হবে, মাথা ব্যথা হবে, দুর্বলতা ভাব আসবে, শরীর খুব উইক হয়ে যাবে এবং বমি হবে। দেখো ছবিগুলো দেখে খুব ভালো করে বুঝতে পারবে, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হবে, তারপরে খুব মাথা ঘুরবে, মানে প্রচন্ড ধরপড় করবে শরীরের মধ্যে, খুব বমি হবে, তারপরে হচ্ছে গিয়ে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, প্রচুর পরিমাণে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ফিভার হবে, তাহলে মানে মাসেলে ব্যথা হবে প্রচন্ড পরিমাণে, জয়েন্টে মাসেলে এই সমস্ত জায়গায় ব্যথা হবে। এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে গিয়ে ম্যালেরিয়া রোগের লক্ষণ। তাহলে লক্ষণ দিয়ে তোমাদের কোশ্চেন আসবে না, তবুও একবার বলে রাখছি। ইম্পর্টেন্ট কি হয়ে যাবে? এর জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম এবং এর বাহক কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। কোশ্চেন আসতে পারে ম্যালেরিয়া কি জলবাহিত রোগ নাকি ভেক্টর বাহিত রোগ বা বাহক বাহিত রোগ? তখন কি হবে? এটা কিন্তু ডেফিনেটলি বাহক বাহিত রোগ। কারণ এর বাহক কে? এর বাহক তো স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগটার, তাই না? স্ত্রী অ্যানোফিলিস মশাটাই তো এই রোগটাকে বহন করে নিয়ে গিয়ে আমাদের শরীরে ইনজেক্ট করছে, আমাদেরকে আক্রান্ত করে দিচ্ছে। তাই এটা একটা বাহক বাহিত রোগ। আর কেন এটাকে আমরা জলবাহিত রোগের মধ্যে ফেলছি বুঝতে পারলে তো? কারণ জল থেকে তো এই মশাগুলোর উৎপত্তি হচ্ছে এবং সেই মশাগুলো আমাদের কামড়াচ্ছে এবং আমাদের রোগের সম্মুখীন করছে। এছাড়া কি দেখো, এই রোগটা সম্পর্কে কিন্তু একটু জানতে হবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। এই রোগটা সম্পর্কে কে প্রথম আবিষ্কার করেন? বিজ্ঞানী রোনাল্ড রস। ঠিক আছে, মনে রাখবে বিজ্ঞানী রোনাল্ড রস নামের এক বিজ্ঞানী আছে, যেই বিজ্ঞানী এই রোগটা আবিষ্কার করেন এবং তিনি 1905 সালে এই রোগটা আবিষ্কার করার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, কত সালে? 1905
সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? এই ম্যালেরিয়া রোগটাকে আবিষ্কার করার জন্য। ঠিক আছে, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রোনাল্ড রস। ঠিক আছে, এইবার এর ওষুধটা কি থেকে তৈরি হতে পারে এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় তো খুবই পরিমাণে আসে। সিংকোনা গাছের শুকনো ছাল বা গুঁড়ো ছাল থেকে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই ভুলে গেছি, তাই তো? তাই আজকের পর থেকে আর ভুলবে না যে ম্যালেরিয়া রোগের ওষুধ কোন গাছের ছাল থেকে তৈরি হয় না, সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু তৈরি হয়। পাহাড়ি অঞ্চলে এই সমস্ত গাছগুলো অনেক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রোনাল্ড রস প্রথম এই রোগ সম্পর্কে আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়াটা মশার কারণে হচ্ছে, এবং এইটা যেহেতু তিনি আবিষ্কার করেছিলেন এবং বলেছিলেন যে ম্যালেরিয়া রোগটা মশার কারণে হচ্ছে, তাই জন্য তাকে কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল। কত সালে? 1905 সালে। ঠিক আছে, আচ্ছা বলতো 1905 সালে আর কি কি ঘটনা ঘটেছিল আমাদের ভারতে? তোমার জন্য কোশ্চেন থাকলো। ঠিক আছে, যখনই কোনো সাল দেখবে সেই সালটাকে রিলেট করে অন্যান্য কোনো মানে অন্যান্য ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে বা মনে করবে যে 1905 সালে এই নোবেল পুরস্কার পেলেন, কিন্তু আমাদের ভারতে এই সময় সিচুয়েশনটা কেমন ছিল, হিস্ট্রিতে কি হচ্ছিল, পলিটিতে কি হচ্ছিল, এইগুলো কিন্তু খুব ভালো করে মেমোরাইজ করে বারবার, তাহলে একটার সঙ্গে আরেকটা রিলেট করবে, দেখবে খুব ইজিলি তুমি যে কোনো কিছু মনে রাখতে পারছো। ওকে, তাহলে ম্যালেরিয়াটা ক্লিয়ার হয়েছে। তাহলে ম্যালেরিয়াতে আমরা কি কি কোশ্চেন পেলাম? যে এর জীবাণু কি? প্লাজমোডিয়াম, যেটা প্রোটোজোয়া থেকে আসছে। এর বাহক কে? সি অ্যানোফিলিস মশা। ঠিক আছে, কোশ্চেন দেবে শুধুমাত্র অ্যানোফিলিস মশা। ঠিক আছে, তখন কিন্তু অ্যানোফিলিস মশা করলে হবে না, ওখানে অপশন থাকবে অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস, পুরুষ অ্যানোফিলিস, কোনোটাই না। তখন কি হবে? স্ত্রী অ্যানোফিলিস। শুধুমাত্র অ্যানোফিলিস মশা করলে কিন্তু অ্যান্সার ঠিক হবে না, কারণ স্ত্রী অ্যানোফিলিস মশাদের কামড়ে কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগটা হয়। এছাড়া সিমটমস গুলো দেখে রাখবে। এবং আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী রোনাল্ড রস নামে এক বিজ্ঞানী, যিনি বলেছিলেন যে মশার কামড়ে এই ম্যালেরিয়া রোগটা হচ্ছে, যার জন্য নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন 1905 সালে। এবং কোন গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয় না, সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধটা তৈরি হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে ডেঙ্গু, বা আমরা তাকে ডেঙ্গিও বলে থাকি অনেকে। ঠিক আছে, ডেঙ্গু। ডেঙ্গুর জীবাণু কি? ডেঙ্গি ভাইরাস। ঠিক আছে, এই ডেঙ্গি ভাইরাস থেকে ডেঙ্গুটা হচ্ছে। এবং এর বাহককে আমরা দেখলাম, ম্যালেরিয়ার বাহককে স্ত্রী অ্যানোফিলিস মশা, আর ডেঙ্গির বাহককে এডিস ইজিপ্টি। ঠিক আছে, কি? এডিস ইজিপ্টি, বা আমরা নর্মালি এডিস মশাও বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে যে এডিস ইজিপ্টি। ওকে, এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এই যে যে এডিস ইজিপ্টি মশাটা, ইনি কিন্তু রাতের জন্য অপেক্ষা করে না, যে কখন রাত হবে মানুষটা ঘুমোবে তারপরে গিয়ে আমি কামড়াবো। ওরা এই অপেক্ষা করে না, ওদের সব সময় খিদে পায় এবং ওরা কিন্তু দিনের বেলা কামড়ায়। এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, খুব ভালো করে মনে রাখবে যে কোন মশা দিনের বেলা কামড়ায়। তখন কি হবে না, এই ডেঙ্গি মশা। ঠিক আছে, এবার ডেঙ্গি রোগের যে মশাটা, যার নাম এডিস ইজিপ্টি, এই মশাটা কিন্তু আমাদেরকে দিনের বেলাতে কামড়ায়। ওকে, তাই জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র আমরা নর্মালি কি করি, আমরা রাত্রেবেলা ঘুমাই, তখন মশারি টানিয়ে ঘুমাই, এবং দিনের আমরা নর্মালি ভাবি যে দিনের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবো, আর কি মশারি টানাবো, তাই জন্য আমরা দিনের বেলা মশারি টানিয়ে ঘুমাই না। কিন্তু এরা তো সেই সুযোগের সদ্ব্যবহারটাই করছে। কি করছে? দিনের বেলায় যারা ঘুমোচ্ছে গিয়ে দিচ্ছে বসিয়ে, দিয়ে হয়ে যাচ্ছে আমাদের ডেঙ্গু, তাই তো? তাই জন্য কি বলা হচ্ছে, দিনের বেলাতে ঘুমালেও কিন্তু আমাদেরকে মশারি টানিয়ে ঘুমোতে হবে, কেননা এই যে ডেঙ্গু বাবু কি করছে আমাদেরকে, এডিস ইজিপ্টি বাবু কি করছে, আমাদেরকে দিনের বেলায় কামড়াতে আসছে। তাই জন্য মশারিটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ওকে, এর লক্ষণ কি কি রয়েছে দেখো, উচ্চ জ্বর হবে, তীব্র মাথা ব্যথা হবে, চোখের পেছন দিকে ব্যথা করবে, শরীর এবং জয়েন্টে ব্যথা দেখা দেবে, বমি ভাব, ত্বকে ফুসকুড়ি হবে এবং অনুচক্রিকা হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, ছবি দেখলে খুব ইজিলি মনে থাকবে কি হচ্ছে, আই পেন, বা চোখে বা চোখের পেছন দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হবে ডেঙ্গু হলে, প্রচন্ড ফিভার হবে, প্রচন্ড মাথা ব্যথা করবে,
ভমিটিং হবে, বমি হবে, ত্বকে র্যাশ বেরিয়ে যাবে, যে ত্বকে ফুসকুড়ি র্যাশ এই সমস্ত কিছু বেরোবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে, হাড়ে ব্যথা করবে, বোনগুলোতে মাসল পেন হবে, ঠিক আছে, লিভারের প্রবলেম হবে, এই সমস্ত কিন্তু প্রবলেম গুলো দেখা যাবে। আর সব থেকে যেটা বড় কথা ডেঙ্গুর ক্ষেত্রে সেইটা হচ্ছে গিয়ে অণুচক্রিকা হ্রাস পেয়ে যাবে। কি হবে? অণুচক্রিকা, যাকে আমরা কি বলি? প্লেটলেটস, তাই তো? যাকে আমরা কি বলি? প্লেটলেটস বা অণুচক্রিকা, যার সংখ্যাটা অত্যধিক মাত্রায় কমে যাবে। ঠিক আছে, যেই সংখ্যাটা ধরে নাও আমাদের একটা নর্মালি বলছি, ধরে নাও আমাদের 1 থেকে 1.5 লাখ অণুচক্রিকা থাকলে বা 2 থেকে 3 লাখ অণুচক্রিকা থাকলে আমাদের নর্মাল সেটা থাকে। এবার যদি কারো অণুচক্রিকা 10 থেকে 20,000 30,000-এ নেমে যায় তখন কি হবে? তখন ভেবে নিতে হবে যে তার অণুচক্রিকার লস হয়েছে বা অণুচক্রিকা এত নিচে নেমে গেছে, মানে তার ডেঙ্গু হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখনই কারোর এই সিমটমস গুলো হবে, মানে এটা একটা অ্যাডভাইস তোমরা বলতে পারো, সমস্ত কিছু আগে অণুচক্রিকাটাকে টেস্ট করে নিতে হবে বা প্লেটলেটস চেক করতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আদৌ ডেঙ্গু হয়েছে কি হয়নি, তাই তো? তাহলে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই অণুচক্রিকাটা। এই অণুচক্রিকা দেখেই কিন্তু বোঝা যায় যে তার মানে তার যে হেলথ কন্ডিশনটা সেটা কতটা ডেভেলপ করছে বা কতটা ভালো সে আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে ডেঙ্গু। ডেঙ্গুটা বুঝতে পারলে আশা করি। ডেঙ্গু রোগের বাহকটাকে বা মানে ডেঙ্গু রোগের বাহকটাকে এডিস ইজিপ্টি মশা, এবং এর জীবাণু কোনটা? ডেঙ্গু ভাইরাস, এবং এর সিমটমস গুলোও তো দেখতে পেলেই। ওকে, নেক্সট রয়েছে চিকনগুনিয়া। চিকনগুনিয়া কে থেকে হবে? জীবাণুর নাম কি? চিকনগুনিয়া ভাইরাস, এবং এর বাহক কি? এর বাহক হচ্ছে এডিস ইজিপ্টি অ্যান্ড এডিস অ্যালবোপিক্টাস। ঠিক আছে, মনে রাখবে এডিস ইজিপ্ট, শুধু যদি এডিস ইজিপ্টি থাকে তখন হয়ে যাবে ডেঙ্গু, আর চিকেনগুনিয়ার ক্ষেত্রে কি থাকবে? এডিস অ্যালবোপিক্টাসও কিন্তু থাকবে। এনারাও কিন্তু দিনের বেলাতেই কামড়ায়। তাহলে আমরা কি বলতে পারি? ডেঙ্গু এবং চিকেনগুনিয়া দুটি রোগ ভাই ভাই। ঠিক আছে, ও দিনে কামড়াচ্ছে, এও দিনে কামড়াচ্ছে। ওকে, এই লক্ষণগুলো কি হবে? হঠাৎ উচ্চ জ্বর হবে, প্রচুর পরিমাণে হাই ফিভার হয়ে যাবে, তীব্র জয়েন্টে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, পেশিতে ব্যথা হবে, দুর্বলতা, যখন ছবি দেখে ভালো করে বুঝতে পারবে, প্রচন্ড জ্বর হবে, জয়েন্ট পেন হবে, তাই না? জয়েন্ট গুলোতে, অর্থাৎ এই সমস্ত যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলোতে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। তাছাড়াও প্রচন্ড মাথা ব্যথা হবে, ত্বকে টকে র্যাশ বেরিয়ে যাবে, ফুসকুড়ি বেরিয়ে যাবে, মাসল পেন হবে, সোয়েলিং হবে, এই সমস্ত মানে সিমটমস গুলো কিন্তু দেখা যাবে। ঠিক আছে, সিমটমস গুলো খুব ভালো করে মনে রাখবে। এই সমস্ত সিমটমস যখন তোমার হচ্ছে, মানে তোমার খুব জলদি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যে তোমার কি হয়েছে বা কি ওষুধ নিতে হবে, কিভাবে থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, চিকনগুনিয়াতে আমরা জীবাণুর নাম কি পেলাম? চিকনগুনিয়া ভাইরাস, এবং এর বাহকের নাম কি পেলাম? এর বাহক হচ্ছে গিয়ে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। ঠিক আছে, কেন আমরা ভাই ভাই বলছি চিকনগুনিয়া ডেঙ্গুকে? কেননা এরা এডিস জাতিভুক্তই এবং এরা দুজনই দিনের বেলা কামড়াচ্ছে। ঠিক আছে, তাহলে কোন কোন মশা দিনে মানে কোন কোন রোগ দিনে কামড়ানোর জন্য হচ্ছে? ডেঙ্গু প্লাস চিকনগুনিয়া। এটা কি হচ্ছে? এরা কখন কামড়ায়? দিনে কামড়ায়। আর বাকি যেটা আমরা দেখলাম যে ম্যালেরিয়া, এটাকে দিনে কামড়াচ্ছে না। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, তাই জন্য আমরা এদেরকে কি বলছি? ভাই ভাই। যাই হোক, আমাদের ভাই ভাই আর লিখছি না, তোমাদের বোঝার জন্য আমি বললাম। ক্লিয়ার হলো চিকেনগুনিয়া, ডেঙ্গু এবং ম্যালেরিয়া। লাস্ট রয়েছে কি আমাদের? কলেরা। এই কলেরা এমন একটা রোগ যেটা আমি বললাম যে অতীতকালে কিন্তু এই সমস্ত রোগের জন্য গোটা গোটা পরিবার শেষ হয়ে গেছে, গোটা গোটা গ্রামে মহামারী দেখা দিয়েছে। ঠিক আছে, এমনই এই রোগগুলো ছড়িয়ে পড়তো। এর জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরা।
মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, যে কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরা। এবং এই সংক্রমণটা কি থেকে হতে পারে? দূষিত জল এবং খাবার খেলে কিন্তু আমাদের কলেরা রোগের সংক্রমণ হতে পারে। কি হতে পারে? কোন খাবার খেলে? দূষিত জল এবং খাবার খেলে কলেরা রোগের সংক্রমণ কিন্তু ঘটতে পারে। এর জীবাণু কি? ভিব্রিও কলেরা। এবং লক্ষণগুলো কি 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 মানে কি হলে আমরা বুঝবো যে আমাদের কলেরা হয়েছে বা হতে চলেছে এরকম? এই লক্ষণগুলো বা সিমটমস গুলো কি রয়েছে? দেখো, প্রচুর পরিমাণে তরল পায়খানা, বা এক কথায় প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হবে, ডায়রিয়ার মতো। ঠিক আছে? বমি হবে প্রচন্ড পরিমাণে, দ্রুত ডিহাইড্রেশন হয়ে যাবে। এবারে এত পরিমাণে যদি এত পরিমাণে কারোর লুজ মোশন হচ্ছে, তখন কি হবে? শরীর থেকে তো সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, যেটা আমি আগেও বললাম ডায়রিয়ার ক্ষেত্রে। আর সমস্ত জল যদি শরীর থেকে বেরিয়ে যায়, তখন কি হবে? প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পাবে, শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যাবে, সেখান থেকে অনেক সমস্যা হবে। এছাড়াও শরীরে উইকনেস চলে আসবে। শরীরে যদি খাবার, শরীরে যা ছিল সব যদি বেরিয়ে যায়, তখন তো শরীরে খাবারের অভাব দেখা দেবে এবং শরীরে উইকনেস চলে আসবে এবং প্রচন্ড পরিমাণে তৃষ্ণা বৃদ্ধি পাবে। দেখো, তোমরা ছবি দেখে বুঝতে পারবে যে ডায়রিয়া হচ্ছে, তারপরে এই যে প্রচন্ড পরিমাণে ভমিটিং হবে, ডিহাইড্রেশন হবে। ঠিক আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, তার জন্য মাসল পেন হবে, হট করে শক লেগে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? আর এইসবের জন্য সব থেকে বেশি যেটা আমাদের প্রয়োজন, বা এটা কাটিয়ে ওঠার জন্য সব থেকে বেশি আমাদের কি প্রয়োজন? ওআরএস। প্রচন্ড পরিমাণে ওআরএস এর জল খেতে হবে। তাছাড়াও লেবু জল, এই সমস্ত গুলো কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে খেতে হবে। ডায়রিয়া বলো, কলেরা বলো, যদি আমাদের এই সমস্ত কিছু হয়, এই ওআরএস এর জলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে খেতে হবে। বা যে সমস্ত ইলেকট্রোলাইট পাউডার গুলো রয়েছে, সেই সমস্ত ইলেকট্রোলাইট পাউডার গুলো খেতে হবে। তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে পারবো। উইকনেসটা কমবে, তৃষ্ণা বৃদ্ধিটা কমবে, ডিহাইড্রেশনটা রোধ পাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে আজকে আমাদের ক্লাস ছিল, যেখানে আমরা কি কি দেখলাম? যেখানে আমরা জল সম্পর্কে পড়লাম। জল সম্পর্কে পড়তে গিয়ে প্রথমে আমরা দেখলাম জলের ভাগগুলো পড়লাম, তাই তো? কেমন কেমন জল রয়েছে, কোথায় কোথায় জল সম্পদটা কত রকমের হয়েছে। ভৌম জল পড়লাম, মৃদু জল পড়লাম, ভৌম জল পড়েছি, তারপরে হচ্ছে গিয়ে স্বাদু জল পড়েছি, লবণাক্ত জল পড়েছি। জলের বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়ে দুটো খুব ইম্পর্টেন্ট স্লাইড দেখলাম, যেই দুটো স্লাইডে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। এবং তাছাড়া আমরা কি দেখলাম? খনিজের ভিত্তিতে জলটাকে আবার আমরা কটা ভাগে ভাগ করে দেখলাম। কি কি ভাগে? একটা দেখলাম আমরা ভারী জল, মৃদু জল, এবং আরেকটা কি দেখলাম? আরেকটা হচ্ছে গিয়ে খনিজ জল, তাই তো? এই তিনটে জলকে আমরা ভাগ ভাগ করে দেখলাম, কোন জলের ফিচার্স কেমন সেসব দেখলাম। তাছাড়া জল দূষণটা আমি বলেইছি, যে প্রিভিয়াস ক্লাসেসগুলোতে আমি জল দূষণ সম্পর্কে ক্লাস করে দিয়েছি। জল দূষণ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর সংরক্ষণের উপায় কি, তাছাড়া এটা সংরক্ষণের জন্য কোন কোন নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই সমস্ত কিছু তো আমি বলে দিয়েছি কোন ক্লাসে রয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, এর আগে সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, তার পার্ট 15-এ কিন্তু এটা রয়েছে। ঠিক আছে? তাছাড়া আজকে আর আমরা কি দেখলাম? আমরা বিভিন্ন জলবাহিত রোগগুলো সম্পর্কে দেখলাম, যে কোন কোন কারণে জলের জন্য কোন কোন রোগগুলো ঘটতে পারে এবং সেগুলো সিমটমস কি হতে পারে, কোন কোন জীবাণু এই রোগগুলোকে বহন করছে, এই সমস্ত কিছু আমরা আজকের ক্লাসে কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা কি দেখব? নেক্সট ক্লাসে আমরা দেখব বাড়িমণ্ডলের যে বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারে জলের কোথায় কতটা পরিমাণে জল রয়েছে, মহাসাগর, সাগর, এই সমস্ত কিছুর মধ্যে কোন কোন ভূমিরূপগুলো রয়েছে মহাসাগরের মধ্যে, বা মহাসাগরের মধ্যে কোন কোন মহাসাগরগুলো রয়েছে, সেই মহাসাগরগুলোর ফিচার্স কেমন রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসটা কিন্তু আরো ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে? থ্যাংক ইউ।